আচ্ছা, এখন আমরা শুরু করছি আমাদের কেমিস্ট্রি বা রসায়নের প্রথম চ্যাপ্টার যেটা আছে অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস, পর্যায়গত ধর্ম এবং পর্যায় সারণী বলে যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, সেই চ্যাপ্টারটা। তো বেসিক্যালি ইটস আ রিভিশন ক্লাস। আমি মেজর মেজর জায়গাগুলোকে মেনশন করতে করতেই যাবো এবং তারপর তোদের যেখানে যা প্রবলেম আছে সেগুলো তোরা বলবি, ডাউটগুলো ক্লিয়ার করে দেয়া হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো ফার্স্ট আমরা দেখেছিলাম পিরিয়ডিক টেবিল পড়ার সময়, পিরিয়ডিক টেবিল মানে পর্যায় সারণী পড়ার সময় আমরা দেখেছিলাম দুখানা নিয়ম এসেছিল, ঠিক আছে। কি কি নিয়মগুলো? এক নম্বর হচ্ছে আমার অষ্টক সূত্র, আর দু নম্বর হচ্ছে আমার কি দ্বৈত সূত্র। অষ্টক সূত্র বলতে আমরা কি বুঝি এবং দ্বৈত সূত্র বলতে আমরা কি বুঝি। অষ্টক পূর্তি বা দ্বৈত পূর্তি, কথাগুলো বলা হয় কি অষ্টক পূর্তি বা দ্বৈত পূর্তি, অষ্টক সূত্র বা দ্বৈত সূত্র। কি ব্যাপারটা কি, খায় না গায়ে মাখে না? অষ্টক পূর্তি বা দ্বৈত পূর্তি আর কিছুই না, যখন কোনো পরমাণু, ঠিক আছে, যখন পরমাণু মিলে কি তৈরি করে, অণু তৈরি করে, যখন কোনো অণু গঠন করে, সেটা সরল অণু হোক বা যৌগিক অণু হোক, যে ধরনেরই অণু হোক না কেন, যখন কোনো অণু গঠন করে তখন কি করে, তাদের যে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন আছে, তাদের যে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের আদান প্রদান ঘটে। সেই ইলেকট্রনের কি করে, আদান প্রদান করে, ঠিক আছে। এবং সেই ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে তাদের মধ্যে তৈরি হয় রাসায়নিক বন্ধন, ঠিক আছে। আদান প্রদান হতে পারে, অথবা সেই ইলেকট্রন, দুটো প্রসেস আছে, আমরা যেহেতু অলরেডি রাসায়নিক বন্ধনই পড়ে এসেছি তাই আমরা জানি দুখানা প্রসেস আছে, একটা হচ্ছে আদান প্রদান হতে পারে, অথবা আরেকটা কি হতে পারে না, শেয়ারিং হতে পারে। শেয়ার করা মানে তোর সাথে আমি একটা জিনিস শেয়ার করছি সাপোজ, সেরকম শেয়ারিং হতে পারে। দু ধরনের জিনিস হতে পারে এবং দুভাবে দু ধরনের বন্ড অর্থাৎ বন্ধন, রাসায়নিক বন্ধন গঠিত হয়, যদিও সেটা আজকে আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি না, পর্যায় সারণী। তো পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি না, প্রথমে যে দুটো সূত্র এসছিল সেটা হচ্ছে ডোবেরিনারের ত্রয়ী সূত্র। তাহলে প্রথম যে সূত্র এসছিল সবার প্রথম, সেটার নাম হচ্ছে ডোবেরিনার এর ত্রয়ী সূত্র, ঠিক আছে। পর্যায় সারণী কেন এসছিল আমরা তো জানি, যে যখন অনেক অসংখ্য মানে মৌল আবিষ্কার হতে শুরু করলো, তখন সেই মৌলগুলোকে অধ্যয়ন করার জন্য, স্টাডি করার জন্য কি করা হচ্ছিল, সেই মৌলগুলোকে অধ্যয়ন করা বা স্টাডি করার জন্য কি করতে হলো না, তাদেরকে একটা শ্রেণী বিন্যস্ত করার প্রয়োজন হয়ে পড়লো, বা একটা নির্দিষ্ট অর্ডারে সাজানোর প্রয়োজন হয়ে পড়লো। আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ সেগুলো যদি ঠিকভাবে বিন্যস্ত না হয়, মানে শ্রেণী বিন্যস্ত না হয়, আমি সেগুলোকে প্রপারলি স্টাডি করতে পারবো না। কোনো জিনিসই যদি তোর সমস্ত চ্যাপ্টারগুলো তোরা যে পড়ছিস, আর যদি তোকে এমন সব একসাথে দিয়ে দেওয়া হলো, ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সমস্ত কিছু চ্যাপ্টার একসাথে দিয়ে দেওয়া হলো একটা একটা করে, তোর কিন্তু এলোমেলো হয়ে যাবে, সব কোনটা ছেড়ে কোনটা পড়বি, কিভাবে পড়বি কোনো জানিস না। এই জন্য কি করা হয়েছে, তোকে আলাদা আলাদা সাবজেক্ট তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, এইভাবে আলাদা আলাদা সাবজেক্ট তৈরি করা হয়েছে। ঠিক একইভাবে মৌলবল, মৌলগুলোর ক্ষেত্রেও প্রয়োজন হলে কি একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট নিয়মে এগুলোকে সাজানোর। তাতে কি হবে, তাতে এগুলোকে অধ্যয়ন করতে এদের যে প্রপার্টিসগুলো আছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলোকে যাতে ভালোভাবে অধ্যয়ন করা যায়, স্টাডি করা যায়, ঠিক আছে। এবং এর প্রথম প্রচেষ্টা করেছিল কে না, বিজ্ঞানী ডোবেরিনার। যদি টাইম পিরিয়ডটা বলি, সেটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 1829, 1829 খ্রিস্টাব্দ। তো ডোবেরিনারের ত্রয়ী সূত্র কি বলে, ডোবেরিনারের ত্রয়ী সূত্র, যে বেসিক্যালি সেখানে কি হচ্ছে না, যে প্রকৃতিতে যে মৌলগুলো আমরা পাচ্ছি, সেখানে কি হচ্ছে, রাসায়নিক ধর্মের মধ্যে সাদৃশ্য আছে এমন তিনটি মৌলের মধ্যে মাঝেরটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়। তো বেসিক্যালি তিনি যে জিনিসটা নিয়ে কাজ করেছিলেন সেটা হচ্ছে ট্রায়াড, সেটাকে বলা হয় ট্রায়াড। ট্রায়াড মানে কি, তিনটে করে মৌল, তিনটি করে মৌলের একটা গ্রুপ, তিনটি করে মৌলের একটা গ্রুপ, ঠিক আছে। মানে সাপোজ আমি লাল বল, সাদা বল, হলুদ বল নিয়ে একটা করে গ্রুপ বানালাম, এরকম তিনি তিনটে করে মৌল নিলেন, ঠিক আছে, যাদের মধ্যে কেমিক্যাল প্রপার্টিস বা ফিজিক্যাল প্রপার্টিস বা যাই হোক বৈশিষ্ট্যের, ঠিক আছে, কিছু মিল আছে, মেনলি কেমিক্যাল প্রপার্টিস। এরকম তিনটে করে তিনি কি করলেন, মৌল নিলেন, ঠিক আছে, রাসায়নিক
ধর্মের সাদৃশ্য আছে এরকম 3টে করে মৌল নিয়ে এক একটা গ্রুপ তৈরি করলেন। ঠিক আছে, যেগুলো তিনি নাম দিলেন কি ট্রায়াড। ভালো করে মনে রাখতে হবে ট্রায়াড। ঠিক আছে, তো বাংলা এটার কনভার্ট করলে ডিকশনারিতে মেরে দিবি ট্রায়াড যদি কিছু দেয়। ঠিক আছে, তো বেসিক্যালি সূত্রটাকে বলা হয় ত্রয়ী সূত্র, এবং এই যে 3টে গ্রুপ, 3টে করে মৌল নিয়ে এক একটা গ্রুপ, এই এক একটা গ্রুপকে বলা হতো ট্রায়াড। তার ক্ষেত্রে তার সূত্রটা কি ছিল না, এই এরকম একটা ট্রায়াডের ক্ষেত্রে প্রথম, ঠিক আছে, মানে হচ্ছে ফার্স্ট অ্যান্ড শেষ, মানে 3 নম্বর, শেষ মানে হচ্ছে 3 নম্বর, থার্ড। ঠিক আছে, এই দুটো যে মৌল আছে, ফার্স্ট মৌল আর থার্ড মৌল, কারণ 3টে মৌল আছে, 1 2 3, এরকম 3টে মৌল আছে একটা ট্রায়াডের মধ্যে। এই প্রথম মৌল, দ্বিতীয় এবং তৃতীয় মৌল, এই 3টের যে পারমাণবিক গুরুত্ব, এই দুটোর যে পারমাণবিক গুরুত্ব, এই দুটোর যে পারমাণবিক গুরুত্ব, ঠিক আছে, যেটাকে আমরা বলি অ্যাটমিক মাস, যেটাকে আমরা বলি অ্যাটমিক মাস ইংলিশে। ঠিক আছে, এই পারমাণবিক গুরুত্বের গড়, ঠিক আছে, নর্মাল গড়, গাণিতিক গড়, যেটাকে আমরা মানে ইংলিশে বলি অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, নর্মাল গড় যেটা পাটিগণিতিক গড়, সেটাই হবে এই 2 নম্বর যে মৌলটা, সেই 2 নম্বর মৌলটার পারমাণবিক গুরুত্ব। ঠিক আছে, সাপোজ যদি আমার 1 নম্বর মৌলের পারমাণবিক গুরুত্ব x হয়, 2 নম্বর মৌলের পারমাণবিক গুরুত্ব y হয়, আমি কিন্তু কি বলছি পারমাণবিক গুরুত্ব, পয়েন্ট টু বি রিমেম্বার, পারমাণবিক গুরুত্ব। দোবেরিনার কার কথা বলেছিলেন, পারমাণবিক গুরুত্ব। 3 নম্বর মৌলের ক্ষেত্রে যদি z হয়, ঠিক আছে, তাহলে তিনি যে ফর্মুলাটা করলেন অ্যাকর্ডিং টু দ্যাট y ইকুয়াল টু x প্লাস জেড বাই 2, এটা ছিল দ্রোবেরিনারের তৈসূত্রের মেন স্টেটমেন্ট, যে ট্রায়াডের অন্তর্ভুক্ত প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের গড় হচ্ছে দ্বিতীয় মৌলটির পারমাণবিক গড়, মানে পারমাণবিক গুরুত্ব। এক্সাম্পল যদি আমরা নিই, এরকম একটা ট্রায়াডের এক্সাম্পল যেটা কিনা ডোবেরিনার ফর্ম করেছিলেন, এরকম একটা ট্রায়াডের এক্সাম্পল হলো লিথিয়াম, ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম। ঠিক আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কারণ আমরা অলরেডি যেহেতু পড়েছি, আমরা জানি এই 3টেই হচ্ছে আমার কোন সিরিজের মধ্যে পড়ে বা কোন শ্রেণীর মধ্যে পড়ে না, ক্ষার ধাতু শ্রেণীর মধ্যে পড়ে, অর্থাৎ এদের কেমিক্যাল প্রপার্টিজে যথেষ্ট মিল আছে, এদের কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্মে যথেষ্ট মিল আছে। তো এরা কিসের মধ্যে পড়ছে, তাহলে আমার ক্ষার ধাতুর মধ্যে পড়ছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? আমার কথা বোঝা যাচ্ছে তো? তো এরা 3টে মৌল যে আছে, এই 3টে মৌল কিসের মধ্যে পড়ছে না, আমার ক্ষার ধাতুর মধ্যে পড়ছে। ক্ষার ধাতু বলতে আমরা যেটা বুঝি, সেই ক্ষার ধাতু শ্রেণীর মধ্যে পড়ছে এই 3টে মৌল, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। ঠিক আছে, এই 3টে মৌল নিয়ে তিনি একটা কি করলেন, কি গঠন করলেন, একটা গ্রুপ, মানে ওই তার কথা অনুযায়ী যেগুলোকে তিনি ট্রায়াড বলে নাম দিয়েছিলেন। আমরা যদি লিখি লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব কত না, লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব 7, ঠিক আছে, 7। সোডিয়ামের কত, সোডিয়ামের 23। পটাশিয়ামের কত, পটাশিয়ামের ক্ষেত্রে 39, 39। ঠিক আছে, তাহলে দেখি আমি ত্রয়ী সূত্রটা প্রপার হচ্ছে কি প্রপার হচ্ছে না। তাহলে আমি কি বলেছিলাম, এই ট্রায়াডের অন্তর্ভুক্ত প্রথম মৌল হচ্ছে লিথিয়াম, দ্বিতীয় সোডিয়াম, তৃতীয় হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, তাহলে 1 আর 3-এর পারমাণবিক গুরুত্বের গড় কি হবে, 2-এর পারমাণবিক গুরুত্বের সমান। তাহলে এখানে আমার কি বার করতে হবে, এখানে 1 নম্বর হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব 7। 3 নম্বরকে পটাশিয়াম, পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব 39। এদের গড় কত হবে না, এটা প্লাস এটা বাই 2 করে দেখ কত হচ্ছে, 46/2 ইকুয়াল টু 23। তাহলে দেখ এটা সোডিয়ামের সাথে মিলে গেল, দেখ। ক্লিয়ার? তাহলে আমার ডোবেরিয়ানের ত্রয়ী সূত্র এক্ষেত্রে অ্যাপ্লাই হলো। এরকম আরও একটা ট্রায়াডের যদি আমাকে এক্সাম্পল দিতে হয়, যেটার ক্ষেত্রে হয়তো পুরোপুরি মিলছে না একদম, এটা যেমন 23 মিলে গেল, সেটা পুরোপুরি মেলে না, সেটার ক্ষেত্রে সামান্য 0.5-এর এদিক ওদিক থেকে যায়, আমি আর ক্যালকুলেশন করে দেখাবো না, শুধুমাত্র নামটা লিখছি, ক্যালসিয়াম, স্ট্রন্টিয়াম বা স্ট্রনশিয়াম যাই বলি না কেন, আর হচ্ছে আমার বেরিয়াম। ঠিক আছে, নামগুলো শুনেছিস কম বেশি। ঠিক আছে, যদি অ্যাটমিক মাস দেখি এর 40 ক্যালসিয়ামের, স্ট্রন্টিয়ামের যদি দেখি তাহলে 88 মানে পারমাণবিক গুরুত্ব, আর বেরিয়ামের কিন্তু 137, দুটোকে অ্যাড করে ডিভাইড করে দেখ 88.5 আসবে। ঠিক আছে, 40 + 137
বাই 2 করলে কি হবে, কত আসে আমার 88.5। হ্যাঁ, পুরোপুরি 88 মিললো না, বাট 88.5 হলো, কাছাকাছি হলো। ঠিক আছে, তো বেসিক্যালি এটা হচ্ছে আরেকটা এরকম ট্রায়াডের এক্সাম্পল। সো বেসিক্যালি ইট ইজ দ্য এক্সাম্পল 2। আগেরটা ছিল এক্সাম্পল 1, যেটা হচ্ছে সোডিয়াম লিথিয়াম পটাশিয়াম, বা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম পরপর বললে। এটা আমার খুব ভালোভাবে মিলে যাচ্ছে, কিন্তু এটা অতটা না মিললেও মিলছে, এটাকে মেলা হিসেবেই ধরে নেওয়া হয়। ডিফারেন্সটা কি, মানে লিমিটেশনগুলো কি, সীমাবদ্ধতাটা কোথায় থেকে গেল না, এরকম এই যে ট্রায়াডের এরকম গ্রুপ, 3টে করে মৌলের এরকম গ্রুপ, মেন্ডেলি এই ডোবেরিনার কিন্তু বেশি খুব একটা আবিষ্কার করতে পারেননি, এরকম 3-4টে মাত্র গ্রুপ এরকম আবিষ্কার করতে তিনি সক্ষম হয়েছিলেন। এরকম 3-4টে ট্রায়াড, 3-4টে ট্রায়াড মানে ভেবে নে, 3 3 9, 3টে হলে 9টা মৌল, আর 4টে হলে 12টা মৌল। মাত্র 3টে কি 9টা কি 12টা মৌলকে তিনি এই নিয়মে ফেলে ক্লাসিফাই করতে পেরেছিলেন। বাট তখনও অবধি ডোবেরিনারের সময় অবধিও মোটামুটি 46 to 50, অ্যারাউন্ড 50 মতন মৌল আবিষ্কার হয়ে গেছিল। ঠিক আছে, অ্যারাউন্ড 50, ঠিক আছে, 40 to 50 মতন মৌল আবিষ্কার হয়ে গেছিলো আমার যতদূর মনে পড়ছে। তো মাত্র তার মধ্যে থেকে 12খানা মৌলকে কিন্তু জায়গা দেয়া গেল, ক্লাসিফাই করা গেল, বাকিগুলোকে করা গেল না। পাশাপাশি এরকম কোনো স্থান থাকলো না যে ভবিষ্যতে কোনো মৌল আবিষ্কার হলো যেগুলোকে ক্লাসিফাই করা যায়। এইটা কোনো প্রপার এরকম রুল হতে পারে না যে 3টে নিয়ে আমি গ্রুপ করে করে পড়বো। তো এটা কিন্তু এখানে রিজেক্টেড হয়ে গেল। রিজেক্টেড হয়ে গেল মানে এখান থেকে এটা লিমিটেড হয়ে গেল, মানে এটা অতটাও কিন্তু আমার কাজে দিল না। নেক্সট এলো আরেকজন বিজ্ঞানী যার নাম হচ্ছে নিউল্যান্ড, যেটাকে আমরা বলি তার দ্বারা প্রবর্তিত সূত্রের নাম হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। ঠিক আছে, যেটাকে বলা হয় ল অফ অক্টেভস বলা হয়। ঠিক আছে, অষ্টক সূত্র বা ল অফ অক্টেভস। কি এই সূত্রটা, নিউল্যান্ড এই সূত্রের মাধ্যমে কি বললেন না, এরকম ভাবে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী, মানে কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে এরকম অনুযায়ী যদি আমরা এলিমেন্টগুলোকে মানে মৌলগুলোকে সাজাই, সেক্ষেত্রে দেখব কি 8 নম্বর মৌলটা কোনো একটা পজিশন থেকে শুরু করে তারপর 8 নম্বর মৌলটা যে আসবে তার মধ্যে কি দেখা যাবে, এই 1 নম্বর যে মৌলটা ছিল মানে যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম তার সাথে একটা সিমিলারিটি দেখা যাবে। তাহলে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আমি যদি শুরু করি, সেখান থেকে শুরু করে 7টা মৌল পরে গিয়ে 8 নম্বর যে মৌলটা ফিরে আসবে, সেখানে দেখা যাবে না সেই 1 নম্বরের সাথে 8 নম্বরের অনেক সাদৃশ্য আছে। এটা অনেকটা ওই আমাদের গানের স্বরধ্বনির মতন, সা রে গা মা পা ধা নি সা, সা আবার ফিরে এলো 8 নম্বরে গিয়ে, 7 হচ্ছে গিয়ে তোর নি, তারপর আবার যেই সা হচ্ছে লাস্ট সেটা হচ্ছে আবার 8 নম্বর। তো কি হচ্ছে না, এই 8 নম্বর প্রতি 8টা ইন্টারভালে মানে 7টা বাদ দিয়ে 8 নম্বরে গিয়ে মৌলের যে আসছে ফিরে ফিরে, সেক্ষেত্রে রাসায়নিক ধর্মের মিল দেখা যাচ্ছে। স্টেটমেন্টটা কেমন ছিল, ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যদি আমরা মৌলগুলিকে পরপর সাজাই, সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো নির্দিষ্ট মৌলের সাথে তার পরবর্তী 8ম মৌলের সাদৃশ্য আছে, ধর্মের সাদৃশ্য আছে, মানে রাসায়নিক ধর্মে। এইভাবে তিনি সাজিয়েছিলেন কিভাবে না, প্রথমে হাইড্রোজেন, তারপর লিথিয়াম, তখন বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হলো কটা, হলো 7টা। এরপরে যে 8 নম্বর যে ফ্লুরিন, সেটাকে আবার তিনি এখানে রাখলেন, কেন, কারণ ফ্লুরিনের সাথে হাইড্রোজেনের ধর্মের মিল আছে সেইটা দেখে। তারপর আবার সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। ঠিক আছে, তারপর আবার এলো কি ক্লোরিনটাকে আবার এখানে রাখলেন, কেন, কারণ ক্লোরিনের সাথে ফ্লুরিনের ধর্মের বা মিল আছে, আর ফ্লুরিনের সাথে থাকা মানে হাইড্রোজেনের ধর্মেরও মিল আছে। ঠিক আছে, তারপর আবার পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস, এইগুলো। কারণ এখানে প্রত্যেকটার সাথে দেখবো আমি প্রত্যেকটার কিন্তু মিল আছে, এই যে প্রত্যেকটা লিথিয়ামের সাথে সোডিয়ামের সাথে পটাশিয়ামের, বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের সাথে ক্যালসিয়ামের, এরকম দেখা গেল। কিন্তু দেখা গেল এইভাবে করতে করতে লিমিটেশনটা কি, এই সূত্রের লিমিটেশন বা সীমাবদ্ধতা, ঠিক আছে, এই জিনিসটা অ্যাপ্লিকেবল হলো কত অবধি, আপ টু ক্যালসিয়াম অবধি এই নিয়মটা অ্যাপ্লিকেবল হলো। ক্যালসিয়ামের পরে গিয়ে দেখা গেল এই লিমিটটা কিন্তু মানে এই নিয়মটা প্রযোজ্য হচ্ছে না। ক্যালসিয়াম মানে হচ্ছে আমাদের 20 নম্বর, আমরা যদি অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজাই, পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাই, তাহলে হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 20। ঠিক আছে, যেটা আমরা মডার্ন স্টাইলে ইউজ করি। ক্যালসিয়ামের পরবর্তী মৌলগুলোকে কিন্তু আর এই নিয়মের মধ্যে সাজানো গেল না। ঠিক আছে, এটা সীমাবদ্ধতা গেল। ঠিক আছে, তাহলে তখন অ্যাট দ্যাট টাইম, ঠিক আছে, যখন এই নিউল্যান্ড সূত্র দিয়েছিল তখন হচ্ছে 56 এলিমেন্ট উপস্থিত ছিল, আমরা 56 এলিমেন্ট আমাদের ছিল। ঠিক আছে,
56খানা। তো মাত্র কতগুলোকে সাজানো গেল? 20খানাকে। বাকি 36খানাকে কিন্তু এরকম নিয়মে সাজানো গেল না। তাই এখানে এসে নিউল্যান্ডের অষ্টক সূত্রও কিন্তু কি হয়ে গেল? লিমিটেড হয়ে গেল, মানে সীমাবদ্ধ হয়ে গেল, মানে সাকসেসফুল হলো না। তো নেক্সট কি হলো? এই টাইমটা যদি বলতে হয়, টাইমটা আমার যতদূর মাথায় আসছে এটা হচ্ছে 1864, নিউল্যান্ডের অষ্টক সূত্র। তাহলে আগে ডোবেরিনার ছিল কত? 1829, এরপরে হলো 1864, যেটা কিনা নিউল্যান্ডের অষ্টক সূত্র। অলমোস্ট 30 to 35 ইয়ার্সের 35 ইয়ার্সের একটা টাইম পিরিয়ড। এরপর যিনি এলেন তিনি কিন্তু আমার মেয়ে। এক্স্যাক্টলি, বলো। বলছি যে তুমি ওই যে 56 পাশে কাটা দিয়েছিলে না, তার মানে কি 20 অব্দি নিউল্যান্ডের অষ্টক সূত্র ছিল? হ্যাঁ, নিউল্যান্ডের অষ্টক সূত্র ক্যালসিয়াম অব্দি মাত্র প্রযোজ্য করা গেল, মানে 20টা মৌলকে এর মাধ্যমে ক্লাসিফাই করা গেল। তারপর 20-র পর থেকে, প্রথম 20টা মৌলের পর থেকে, মানে ক্যালসিয়ামের পরবর্তী মৌল থেকে আর এই নিয়মের মধ্যে ফেলা গেল না। ঠিক আছে, আমি 56-র পাশে কাটা দিইনি, ওটা হয়তো অন্য কোনো একটা টাইমে কাটা দিয়েছিলাম। ওকে, আমি বলেছি নিউল্যান্ডের সময় তখন 56টা এলিমেন্ট আবিষ্কৃত হয়েছিল। এখন যেমন আমাদের কতগুলো আছে? 92 প্রাকৃতিক ভাবে, প্রাকৃতিক 92। তখন নিউল্যান্ডের সময় অবধি কত ছিল না? 56টা প্রাকৃতিক। ঠিক আছে, প্রাকৃতিক ভাবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কে এলো আমার, যার নাম সবার জন্য, মানে পর্যায় সারণী আবিষ্কারের জন্য মেন উঠে আসে তিনি, অর্থাৎ মেন্ডেলিভ। এই মেন্ডেলিভই কিন্তু আমাদের যে পর্যায় সারণী আমরা এখন দেখতে অভ্যস্ত, তার যে মানে কি বলবো, অ্যানসেস্টার বলতে পারি, পূর্বপুরুষ, মানে একদম সরলতম ফর্ম বা শুরুর দিকে। আস্তে আস্তে আমরা দেখেছি সমস্ত কিছুই জটিল হতে থাকে জিনিসপত্র। তো সবচেয়ে পর্যায় সারণীর যে সিম্পলেস্ট ফর্ম, সেটা কিন্তু প্রথম যিনি আবিষ্কার করলেন তিনি কে ছিলেন না? তিনি ছিলেন আমাদের মেন্ডেলিভ। টাইমটা হচ্ছে 1869, 1869, মানে নিউল্যান্ডের পর অলমোস্ট 5 ইয়ার্স পর। তার যে লটা ছিল, মেন্ডেলিভের যে পর্যায় সূত্রটা ছিল, সেটা কি ছিল না? কি ছিল মনে আছে কারুর? ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী আমি যদি মৌলগুলোকে সাজাই, ঠিক আছে, তবে সেক্ষেত্রে কি হবে না, একটা নির্দিষ্ট সময় অন্তর কি হবে, বা একটি নির্দিষ্ট ইন্টারভালে ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। গুছিয়ে বললে কি দাঁড়ায়? বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, মানে কন্টিনিউয়াসলি একটা রেগুলার ইন্টারভালে, একটা নির্দিষ্ট ইন্টারভালে রিপিটেড হয়। এটাই ছিল মেন্ডেলিভের পর্যায় সূত্র। এবং সেই অনুযায়ী কিন্তু তিনি আমাদের যে বর্তমান পর্যায় সারণী, তার একদম সরলতম ফর্ম বা অ্যানসেস্টার, যাকে আমরা বলতে পারি পূর্বপুরুষ ফর্ম, সেটাকে তিনি কিন্তু তৈরি করেছিলেন। ঠিক আছে, এবং সেখান থেকেই কিন্তু আমার এই মেন্ডেলিভের সময় থেকেই কিন্তু আমার পর্যায় সারণীর সূচনা হলো। এই মেন্ডেলিভের সময় থেকেই আমার কিন্তু পর্যায় সারণীর সূচনা হলো। ঠিক আছে, পরীক্ষায় মাধ্যমিকে কোশ্চেন আসে, মেন্ডেলিভের পর্যায় সূত্রটি বিবৃত করো। সেক্ষেত্রে সবার একটা জিনিস ভুল হয়ে যায়, কি না, ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব না লিখতে গিয়ে অনেকে পারমাণবিক সংখ্যা লিখে ফেলে। কারণ আমরা মডার্নটাতে সংশোধিত রূপে আমরা জানি সেটা পারমাণবিক গুরুত্বটাকে সংশোধিত করা হয়েছে, কারণ মেন্ডেলিভের পর্যায় সারণীও কিন্তু একবারে যে কারেক্ট তা নয়। কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণী অনুযায়ী কি হবে, বিভিন্ন মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পয়েন্ট শুড বি রিমাইন্ড, এটা কিন্তু মনে রাখতে হবে যে পারমাণবিক গুরুত্ব লিখতে হবে আমাকে, পারমাণবিক সংখ্যা যেন কেউ ভুল করে না লিখে দেয়। খুব ছোট্ট একটা খুব ছোট্ট একটা সূত্র, কিন্তু মনে রাখতে হবে কিন্তু ভালো করে। কিন্তু এই মেন্ডেলিভের পর্যায় সারণীও কিন্তু আমার যে একবারে ত্রুটি মুক্ত ছিল তা কিন্তু না। মেন্ডেলিভের পর্যায় সারণীরও কিছু ত্রুটি ছিল, সেটা আমি আসছি। তার আগে একটু বলে নিই, মেন্ডেলিভ এই যে পর্যায় সারণী আবিষ্কার করলেন, ঠিক আছে, সেই পর্যায় সারণীতে তিনি দুটো জিনিসকে রাখলেন। কি কি না, পর্যায় আর একটা হচ্ছে শ্রেণী। পর্যায় মানে হচ্ছে যেগুলো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এগুলো হচ্ছে পর্যায়। আর শ্রেণী মানে হচ্ছে ওপর থেকে নিচে। কারণ আমরা জানি পর্যায় সারণীটা বেসিক্যালি দেখতে এরকম হয়, এরকম বক্স করা থাকে। আমরা সবাই পর্যায় সারণী দেখেছি, যদিও এরকম শেপটা হয় না, এরকম টাইপের অনেকটা শেপটা হয়। ঠিক আছে, এরকম টাইপের শেপটা হয়। তো আমরা পর্যায় সারণীর শেপ দেখেছি, আমি এখানে ছবি আঁকছি না। তো বেসিক্যালি এই যে বাম দিক থেকে ডান দিকের যে রোটা, এটাকে বলা হয় কলাম।
ঠিক আছে, বা সরি কলাম বলছি, পিরিয়ড বা পর্যায়, পর্যায় বা পিরিয়ড বলা হয়, ঠিক আছে। আর ওপর থেকে নিচ যদি আমরা দেখি, আপ টু ডাউন, ঠিক আছে, আপ টু ডাউন যদি দেখি ওপর থেকে নিচ, এটাকে আমরা বলি শ্রেণী বা কলাম বা গ্রুপ, গ্রুপও বলা হতে পারে, GROUP, গ্রুপ, ঠিক আছে। শ্রেণী বা গ্রুপ বা কলাম যাই খুশি বলি না কেন, অসুবিধা নেই। তাহলে পর্যায় কোনটা? লেফট টু রাইট, লেফট টু রাইট, বাম থেকে ডান দিক, ঠিক আছে। আর শ্রেণী কোনগুলো? আপ টু ডাউন যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে শ্রেণী বা কলাম বা গ্রুপ যাই বলি না কেন। ক্লিয়ার? তো মেন্ডেলিফের পর্যায় সারণীতে এরকম কতগুলো পর্যায়ের কথা তিনি বলেছিলেন? না 7টা পর্যায়, 7টি পর্যায়। আর কটা শ্রেণীর কথা মেন্ডেলিভ উল্লেখ করেছিলেন? হ্যাঁ, মেন্ডেলিভ কতগুলো শ্রেণীর কথা বলেছিলেন? না 8টি শ্রেণী। এগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেন, এগুলো কিন্তু মাধ্যমিকে কোশ্চেন আসে, MCQ বা শূন্যস্থান পূরণ 1 নাম্বার। তো অ্যাকর্ডিং টু মেন্ডেলিভ সেখানে 7টা পর্যায় এবং 8খানা শ্রেণী ছিল। এর পরবর্তীতে আমরা দেখব কিভাবে আরও বাড়লো। পর্যায়ের সংখ্যা এখনও সেমই আছে, 7টাই আছে, বাট শ্রেণী সংখ্যা বৃদ্ধি পেয়েছে, 8টা এখন আর নেই, অনেক বেশি আছে, সেটা আমরা দেখবো, আস্তে আস্তে আমরা দেখবো। তো মেন্ডেলিভের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু মেন্ডেলিভ 7টা পর্যায় ছিল, 8টা শ্রেণী ছিল। ক্লিয়ার? এই অবধি গেল। কিন্তু মেন্ডেলিভের পর্যায় সূত্রটাও কিন্তু ত্রুটিমুক্ত ছিল না। ত্রুটিমুক্ত ছিল না মানে এখানেও অনেক লিমিটেশন ছিল, সীমাবদ্ধতা ছিল। কি কি সীমাবদ্ধতা ছিল? আচ্ছা, সীমাবদ্ধতা পড়ার আগে, নেগেটিভ জায়গায় যাওয়ার আগে, বছরের শেষ দিন আমরা একটু পজিটিভ হই। মেন্ডেলিভের পর্যায় সারণীর সাফল্যগুলো কোথায় ছিল? মেরিট কি কি ছিল? ঠিক আছে, সাফল্য কি কি ছিল? সাকসেস কোথায় ছিল? না মেন্ডেলিভের পর্যায় সারণী ব্যবহার করে অনেকগুলো মৌলের ক্ষেত্রে পারমাণবিক গুরুত্বের সংশোধন করা সম্ভব হয়েছিল। অনেক মৌলের ক্ষেত্রে, ঠিক আছে। যেমন তার একটা এক্সাম্পল হচ্ছে আমার, যেমন বেরিলিয়ামের পারমাণবিক গুরুত্বের সংশোধন। বেরিলিয়াম বলে যে মৌলটা আছে, BE, ঠিক আছে, সেই বেরিলিয়ামের পারমাণবিক গুরুত্ব এর সংশোধন, যেটা কিনা আগে ধরা হতো, কত না, আগে ধরা হতো তোমার 13.5, আগে ধরা হতো 13.5, বাট সেটা ছিল ভুল কমপ্লিটলি, সংশোধিত হয়ে হলো কত না 9, ঠিক আছে। প্রথমে ধরা হতো 13.5, এটা কিন্তু রং, এটা ধরা হতো, সেটা কারেক্ট হয়ে হলো কত 9, না যেটা রাইট। কীভাবে হয়েছিল সেটার ডিটেলিংয়ে এখন আমি যাচ্ছি না, অলরেডি আমি বলে দিয়েছি, ঠিক আছে। কারণ যখন ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি তখন আমি এগুলো কিভাবে সংশোধিত হয়েছিল দেখিয়েছি। রিভিশন ক্লাসে এতটা না বললেও চলবে, এই জায়গাটা এত না লাগবে না, ঠিক আছে। আর কি হয়েছিল? আর সাফল্য কোথায় ছিল? সেকেন্ড সাফল্য যেটা ছিল, মেন্ডেলিভ নিজের পর্যায় সারণীতে ফাঁকা জায়গা ছেড়ে দিয়েছিলেন, ঠিক আছে, কিছু ফাঁকা জায়গা রেখেছিলেন। কেন রেখেছিলেন? কারণ মেন্ডেলিভ কিন্তু ধারণা করেছিলেন যে ভবিষ্যতে আরও অনেক মৌল আবিষ্কার হবে, এটাই মেন্ডেলিভের ক্রেডিট। তিনি ভবিষ্যৎটাকে দেখেছিলেন, আরও মৌল আবিষ্কার হতে পারে এবং সেই মৌল আবিষ্কার হলে তাকে আমরা কিভাবে পর্যায় সারণীতে জায়গা দেব, তার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন তার পর্যায় সারণীতে। তাহলে সেক্ষেত্রে তিনি ছিলেন ওয়ান কাইন্ড অফ ভবিষ্যৎ দ্রষ্টা বা দূরদর্শিতা দেখিয়েছিলেন। কি ভবিষ্যৎ দ্রষ্টা, বা আরেকটা ভালো ভাষায় আমরা বলতে পারি দূরদর্শিতা দেখিয়েছিলেন নতুন মৌল আবিষ্কার সম্পর্কে, যে ভবিষ্যতে আরো নতুন মৌল আবিষ্কার হতে পারে, এবং সেই ক্ষেত্রে তিনি কিছু সত্যিকারের নতুন মৌল আবিষ্কারও করেছিলেন, ঠিক আছে। তিনি কিছু নতুন মৌল আবিষ্কারও করেছিলেন, কিন্তু সেগুলো ঠিকভাবে নামকরণ করে নিতে পারেননি, নামকরণ করে নিতে জানেননি, শুধুমাত্র ধারণা করেছিলেন যে এই মৌলগুলো আছে। তার মধ্যে কিছু ছিল, যেমন আমরা এখন একটা মৌলের নাম জানি, সেটার নাম হচ্ছে কি স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম, যেটার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে, মানে পারমাণবিক সংখ্যা যেটাকে আমরা বলি, প্রোটন সংখ্যা যেটা, সেটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, যেটার ক্ষেত্রে তিনি ধারণা করেছিলেন যে এই মৌল, এরকম টাইপের একটা মৌল আছে, ঠিক আছে, স্ক্যান্ডিয়াম, নট দন্তেস্ব ম, ঠিক আছে। এবং তিনি এটার একটা নাম দিয়েছিলেন, কি নাম দিয়েছিলেন? একা বোরন। একা বোরন কেন নাম দিয়েছিলেন একা বোরন, আমি সেই ডিটেলিংয়ে যাচ্ছি না, লাগবে না। আর কি, এছাড়াও আরও দুটো ছিল, বেসিক্যালি 3খানা ছিল তিনি যেগুলো ধারণা করেছিলেন। গ্যালিয়াম, ঠিক আছে, নেক্সট কি ছিল? গ্যালিয়াম আমার, যার পারমাণবিক ক্রমাঙ্ক কত? 31, যেটার নাম তিনি কি দিয়েছিলেন? একা অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আরেকটা কি? জার্মেনিয়াম, যেটার এখনকার নাম জার্মেনিয়াম, ঠিক আছে, যেটার আমার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 32, সেটার নাম তিনি কি দিয়েছিলেন? একা সিলিকন, ঠিক আছে।
তো বেসিক্যালি এই তিনটে মৌল সম্পর্কে কিন্তু মেন্ডেলিভ একটা ধারণা করেছিলেন যে এই তিনটে মৌলর এক্সিস্টেন্স বা আবিষ্কার বলতে পারা যেতে পারে কথাটাকে ধারণা করেছিলেন, যে প্রপার একবারে নলেজ দিয়ে গেছিলেন বা প্রপার একদম কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ দিয়েছিলেন এমন না, কিন্তু ধারণা করেছিলেন এবং এইভাবে নাম করেছিলেন একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এই জায়গা থেকে। ক্লিয়ার? মেন্ডেলিফের সাফল্য ছিল এই জায়গাগুলো। এবার আমরা আসছি একটু নেগেটিভ জায়গাটায়, যে ডিমেরিট কোথায় ছিল, ডিমেরিট বা সীমাবদ্ধতা যাই বলি না কেন সেটা কোথায় ছিল। ফার্স্ট অফ অল কী হয়েছিল, আইসোটোপগুলোকে সব এক জায়গাতে রাখা হয়েছিল। আইসোটোপগুলোকে এক জায়গাতে রাখা হয়েছিল। আইসোটোপের অবস্থান নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল। আইসোটোপ কি আমরা জানি, যে যাদের পারমাণবিক ক্রমাঙ্ক সেম, একই মৌলের ডিফারেন্ট ফর্ম, পারমাণবিক ক্রমাঙ্ক সেম কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা হয়, তাদেরকে আইসোটোপ বলে। তো এই আইসোটোপের অবস্থান সংক্রান্ত কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছিল। কেন হয়েছিল? কারণ আইসোটোপগুলোর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক এক হলেও ভর সংখ্যা আলাদা হয়, এবং ভর সংখ্যা আলাদা হওয়া মানে পারমাণবিক গুরুত্বও কিন্তু আলাদা হবে। কেন পারমাণবিক গুরুত্ব আলাদা হবে আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি না, বাট শুনে রাখো পারমাণবিক গুরুত্ব আলাদা হবে। যার ভর সংখ্যা যত বেশি তার পারমাণবিক গুরুত্ব তত বেশি হবে, কারণ পারমাণবিক গুরুত্ব এবং ভর সংখ্যার মধ্যে একটা সম্পর্ক আছে, দুটোর মধ্যে বার করা যায়। পারমাণবিক গুরুত্ব থেকে ভর সংখ্যা বা ভর সংখ্যা থেকে পারমাণবিক গুরুত্ব কাছাকাছি যাওয়া যায়। বেসিক্যালি পারমাণবিক গুরুত্ব মানে হচ্ছে অ্যাটমিক মাস। ঠিক আছে, বলেই দিচ্ছি, যখন বলেই দিচ্ছি অ্যাটমিক মাস মানে পরমাণুর ভর, এক কথায় আমরা বলতে পারি। ঠিক আছে, এবার পরমাণুর মধ্যে কি কি আছে, বেসিক্যালি যে তিনটে জিনিস আছে, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। তাহলে এই তিনটে দ্বারাই পরমাণুর ভরটা, অ্যাকচুয়ালি এই তিনটের ভর মানেই হচ্ছে পরমাণুর ভর, কারণ পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, আমরা জানি, পরমাণুর গঠন পড়েছি সৌরজগতের মতন। এবং এখানে দেখা যায় কি ইলেকট্রনের ভর একেবারে নগণ্য। মেন পরমাণুর যে ভর সেটা আসে কোথা থেকে না, নিউট্রন আর প্রোটনের ভর থেকে। ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা মানে আমরা জানি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে দেখো প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যত বেশি হবে, প্রোটন আর নিউট্রনের ভর তত বেশি হবে। দ্যাট ইজ অ্যাটমিক মাস, অর্থাৎ পারমাণবিক গুরুত্বও কিন্তু তত বেশি হবে, কারণ বেসিক্যালি পারমাণবিক গুরুত্ব বা পরমাণুর যে ভর সেটা ওই নিউক্লিয়াসের ভর থেকেই আসে। নিউক্লিয়াস মানে যেখানে আর কি আমার প্রোটন আর নিউট্রন আছে। এবার নিউট্রন আর প্রোটন সংখ্যা যত বেশি, অবভিয়াসলি তাদের ভর বেশি হবে, দ্যাট ইজ পারমাণবিক গুরুত্ব বেশি হবে, আর ভর সংখ্যাও অবভিয়াসলি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক এই জায়গাটা অতটা আমাদের, এটা একটু বুঝতে হবে, ভেবে নিয়ে বুঝতে হবে। তো এই আইসোটোপের পজিশন নিয়ে অসুবিধা হয়ে গেল, কারণ তিনি নিজের সূত্রে বললেন যে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজাচ্ছি, অথচ সাজানোর সময় কি করলেন, তিনি এই আইসোটোপগুলোকে সব একই জায়গাতে রেখে দিলেন পর্যায় সারণীতে। তাহলে কথার সাথে কাজের মিল হলো না। আমি এদিকে বলছি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাচ্ছি, ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাচ্ছি, কিন্তু ওদিকে কাজের সময় দেখছি আমি আইসোটোপগুলোকে একই জায়গাতে রেখে দেওয়া হলো। কেন রেখে দেওয়া হলো এটা তিনি কিন্তু এক্সপ্লেন করতে পারলেন না। এটা গেল প্রথম সীমাবদ্ধতা। 2 নম্বর, লিখে দিয়েছিলেন সেটা ঠিক করেছিলেন, কিন্তু কেন রেখে দিলেন সেটা তিনি এক্সপ্লেন করতে পারলেন না। মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে দেখা গেল কথাটা ছিল কি পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে সাজানো হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় এমন করা হলো এটা অল্টার করানো হলো। অল্টার বলতে যার পারমাণবিক গুরুত্ব বেশি তাকে আগে রাখা পরে রাখা হলো, আগে রাখা হলো, এবং যার পারমাণবিক গুরুত্ব কম তাকে আগে রাখা হলো। কিন্তু কথা ছিল ক্রমবর্ধমান, মানে ছোট থেকে বড় হবে, কম থেকে বেশি হবে। কিছু কিছু ক্ষেত্রে, নট অল জায়গাতে, সব জায়গাতে নয়, কিছু কিছু ক্ষেত্রে। যেমন তার একটা প্রকৃষ্ট এক্সাম্পল হচ্ছে কি না, প্রকৃষ্ট এক্সাম্পল হচ্ছে আমার পটাশিয়াম আর আর্গন। যেমন আর্গনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 40, যেখানে পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39। ঠিক আছে, পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব 39 এবং আর্গনের পারমাণবিক গুরুত্ব 40। কিন্তু রাখার সময় তিনি কি করলেন, আর্গনকে আগে রাখলেন, পটাশিয়ামকে পরে রাখলেন। তাহলে দেখ, কথা ছিল ক্রমবর্ধমানভাবে সাজাবো, মানে যার কম তাকে আগে রাখবো, যার বেশি পরে রাখবো। কিন্তু এক্ষেত্রে কি করলো, আর্গনকে আগে দিল, অথচ আর্গনের বেশি, পটাশিয়ামের কম। এরকম আরও অনেক ক্ষেত্রে করা হয়েছে, শুধুমাত্র এই দুটোর ক্ষেত্রে না, এটা শুধুমাত্র ছিল। কোবাল্ট আর নিকেলের ক্ষেত্রে করা হয়েছিল। তারপর আর ক্ষেত্রে কি, কার ক্ষেত্রে করা হয়েছিল, থোরিয়াম আর প্রোটাক্টেনিয়াম, টিএইচ আর প্রোটাক্টেনিয়াম মানে তোমার পিএ। ঠিক আছে, এত কিছু মনে রাখতে হবে না, আর্গন আর পটাশিয়ামটা মনে রাখো, কোবাল্ট আর নিকেলটা মনে রাখো, তাহলেই হবে এক্সাম্পল স্বরূপ। ঠিক আছে, এই গেল, এই একটা ছিল তার সীমাবদ্ধতা। ঠিক আছে, আরেকটা কনফিউশন তৈরি হয়েছিল কি হাইড্রোজেনের অবস্থান সম্পর্কিত।
হাইড্রোজেনের অবস্থান সম্পর্কিত একটা কনফিউশন তৈরি হয়েছিল, কারণ হাইড্রোজেনের মধ্যে দেখা যাচ্ছিল যে হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতেও রাখা যায়, যদি আরও স্পেসিফিক্যালি বলি 1A-তে, আবার দেখা যাচ্ছিল 7B-তেও রাখা যায়। 1A এবং 7B দুটো শ্রেণীতেই রাখা যায়, কারণ এই দুটো শ্রেণীর মৌলের সাথেই হাইড্রোজেনের মিল দেখা যাচ্ছে। কি কি? একের সাথে যদি মিল দেখি, তাহলে একের সাথে মিল দেখলে আমি দেখবো হাইড্রোজেন হচ্ছে একযোজী। আমরা 1A শ্রেণীতে যত মৌল আছে সবাই একযোজী, মানে এদের যোজ্যতা 1। ঠিক আছে, আর কি? হাইড্রোজেন ক্যাটায়ন সৃষ্টি করে, ক্যাটায়ন তৈরি করে। এই 1A শ্রেণীতে যারা আছে তারাও প্রত্যেকে ক্যাটায়ন সৃষ্টি করে, H+। ঠিক আছে, আর কি না, এই 1A শ্রেণীর মৌলের ন্যায় হাইড্রোজেন হচ্ছে বিজারক পদার্থ। ঠিক আছে, 1A শ্রেণীতে যত মৌল আছে সবাই কিন্তু বিজারক হিসেবে কাজ করে, হাইড্রোজেনও বিজারক হিসেবে কাজ করে। ক্লিয়ার? আর 1A শ্রেণীর মতন হাইড্রোজেন কি করে? স্থায়ী অক্সাইড গঠন করে, স্থায়ী অক্সাইড, সেভেল অক্সাইড, যেটার নাম কি আমরা জানি, ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড, H2O মানে ওয়াটার। আবার কি 7B এর সাথেও কিছু মিল দেখা গেল। কি 1 নম্বর মিল হচ্ছে এদের আণবিকতা। ঠিক আছে, আণবিকতা, এটাকে বলা হয় পারমাণবিকতা, পারমাণবিকতা মানে অ্যাটমিসিটি 2। পারমাণবিকতা বলতে মানে কতগুলো পরমাণু নিয়ে একটা অণু গঠিত হয়। আমরা দেখেছি হাইড্রোজেনের একটা অনুমানে কত, H2 লিখি, মানে দুখানা হাইড্রোজেন পরমাণু আছে। 7Bর একটা আমি যদি মৌল ধরি, যেমন ক্লোরিন, ক্লোরিনের ক্ষেত্রেও Cl2। ঠিক আছে, মানে দুখানা ক্লোরিন পরমাণু নিয়ে একটা ক্লোরিন অণু গঠিত হয়। তো পারমাণবিকতা বলতে বোঝায় কি? পারমাণবিকতা বলতে বোঝায় যে একটা অণু গঠিত হতে কতগুলো পরমাণু লাগে। হাইড্রোজেনের দেখা গেল এই 7Bর মতন 2, মানে দুটো করে পরমাণু লাগে। 7B শ্রেণীর মৌলগুলো সবাই অ্যানায়ন সৃষ্টি করে, হাইড্রোজেনও কিন্তু প্রয়োজনে অ্যানায়ন সৃষ্টি করে, যেটাকে বলা হয় হাইড্রাইড আয়ন, H-। কিছু কিছু ক্ষেত্রে, নট অলওয়েজ, বাট কিছু কিছু ক্ষেত্রে। 3 নম্বর কি? 7B শ্রেণীর মৌলগুলো সবাই জারক পদার্থ, হাইড্রোজেনও কিন্তু প্রয়োজনে জারক পদার্থ হিসেবে কাজ করে কিছু কিছু ক্ষেত্রে, কখনো কখনো, নট অলওয়েজ। ঠিক আছে, আর 4 নম্বর মিলটা কি দেখা গেল না, এই যে 7B শ্রেণীর যে সমস্ত মৌলগুলো, এদের কোনো যৌগ, মানে এই মৌলগুলোর কোনো যৌগর যখন তড়িৎ বিশ্লেষণ করা হয়, তখন অ্যানোডে কি হচ্ছে, সেই মৌলের গ্যাসটা উৎপন্ন হয়। যেমন সাপোজ ক্লোরিনযুক্ত একটা যৌগের যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি, সাপোজ NaCl, সোডিয়াম ক্লোরাইড, এর তড়িৎ বিশ্লেষণ করলে আমি দেখতে পাবো অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে। তেমন হাইড্রোজেনযুক্ত কোনো যৌগের যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি, সেক্ষেত্রে দেখা যায় অ্যানোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এটাই মিল দেখা গেল। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, অ্যানোডে H2 গ্যাস। ঠিক আছে, এগুলোর ডিটেল এক্সপ্লেনেশন আমি তোমাদের আগেও বুঝিয়েছি, এখনো একবার রিভিশন করিয়ে দিলাম। আশা করি এরপর আর প্রবলেম হবে না। এগুলো ছিল তাহলে আমার মেন্ডেলিভের পর্যায় সারণীর ব্যর্থতা বলতে পারি, সীমাবদ্ধতা বলতে পারি, ঠিক আছে, বা ফেলিওর বলতে পারি। ঠিক আছে, এরপর যিনি এলেন তার নাম কি? মোজেলিস। বলো। বলছো তুমি আর্গন আর পটাশিয়াম বোঝানো আর দ্বৈত মৌলটা বোঝানো বাদে আর কিছু বলেছো মেন্ডেলবাদের ত্রুটি সম্পর্কে? হ্যাঁ, অনেক কিছুই তো বললাম, হাইড্রোজেনের পজিশন বোঝালাম, হাইড্রোজেনের পজিশন রিলেটেড প্রবলেম, ওটা বলেছি। আর আর্গন বোঝালাম, আইসোটোপের প্রবলেমটা বোঝালাম। ঠিক আছে, আর কিছু না বলিনি। আর বাকি যেগুলোর কথা তুমি বলছো সেগুলো আমি বলিনি, ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড, ওগুলোর কথা আর বলিনি। মোটামুটি এই কটা জানলেই হবে। ঠিক আছে, এই কটাই ইম্পর্টেন্ট আমার। নেক্সট এলো কি আমার মোজেলিস। হ্যাঁ, বুঝতে পারলাম না। তুমি যে হাইড্রোজেনেরটা বলছো, তা এটাই তো যেটা বললে একটু আগে। হ্যাঁ, এটাই তো হাইড্রোজেনের অবস্থান সম্পর্কিত যে কনফিউশন, যে কারণে হাইড্রোজেনকে বলা হতো দুষ্ট মৌল। কি বলা হতো? দুষ্ট মৌল। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই সীমাবদ্ধটাকে সংশোধন হলো কি করে? একজন লোক এলেন এরপর, মোজেলিস। তার নাম ছিল কি? মোজেলিস। ঠিক আছে, সময়টা হচ্ছে 1913। কত বছর সময় কেটে গেল এতদিন পর। কি করলেন মোজেলিস? কিচ্ছু করলেন না, একটা শব্দ শুধু চেঞ্জ করে দিলেন। মেন্ডেলিভের যে পর্যায় সূত্র ছিল, যে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো, সেখানে একটা শব্দ চেঞ্জ করে দিয়ে কি করলেন? জাস্ট ছোট্ট একটা শব্দ, পারমাণবিক গুরুত্বটাকে করে দিলেন পারমাণবিক সংখ্যা। পারমাণবিক গুরুত্বটাকে করে দিলেন তিনি পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার। ব্যাস, খেলা শেষ।
আমাদের পর্যায় সারণী এখন অবধি নিজের যে বেস্ট ফর্ম পাওয়া পসিবল সেটা পেয়ে গেল, যে নিয়মে এখনো চলছে। কি হলো, সূত্রটা দাঁড়ালো যে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌলগুলিকে সাজালে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। শুধু চেঞ্জ করলেন কি, পারমাণবিক গুরুত্ব বলে এই কথাটাকে কেটে দিয়ে, গুরুত্ব কথাটাকে কেটে দিয়ে কি করে দিলেন না সংখ্যা, ব্যাস খেলা শেষ হয়ে গেল। পারমাণবিক সংখ্যা মানে বেসিক্যালি প্রোটন সংখ্যা। আমরা জানি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাই হচ্ছে মৌলর সবচেয়ে সক্রিয় ধর্ম। যে কোনো মৌলের সবচেয়ে স্বকীয় ধর্ম, স্বকীয় ধর্ম মানে স্বতন্ত্র ধর্ম। কোনো দুটো মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কোনো দিন এক হতে পারে না, কারণ প্রোটন সংখ্যা থেকেই কিন্তু মৌলগুলো আলাদা আলাদা হয়ে যায়। ইট ইজ দ্য কি বলবো ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এলিমেন্ট, মৌলিক ধর্ম বা স্বকীয় ধর্ম বা সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম, ঠিক আছে, নিজস্ব ধর্ম। এবার মোজেলি শুধুমাত্র ওই একটা শব্দ চেঞ্জ করে দিয়ে তিনি কিন্তু ব্যাপারটাকে পুরোপুরি একদম নিজের গ্রিপে নিয়ে চলে এলেন। নিজের গ্রিপে বলতে আমাদের যে পর্যায় সারণী সংক্রান্ত যে সমস্ত সীমাবদ্ধতা ছিল সেগুলো সব কিন্তু প্রবলেমগুলো সলভ হয়ে গেল। প্রবলেম সলভ হয়ে গেল বলতে মেন্ডেলিফের পর্যায় সারণীর যে প্রবলেমগুলো ছিল, আইসোটোপের অবস্থান সেটা ক্লিয়ার হয়ে গেল। মেন্ডেলিফ কি করেছিল, আইসোটোপগুলোকে একই পজিশনে রেখেছিল, ক্লিয়ার হয়ে গেল। আইসোটোপগুলোর পারমাণবিক সংখ্যা এক, তাই একই পজিশনে রাখা যাবে। সেকেন্ড কি প্রবলেম ছিল না, হাইড্রোজেনের অবস্থান, হাইড্রোজেনের অবস্থান 1A শ্রেণী হবে নাকি 7B হবে। অবভিয়াসলি কি হবে, 1A হবে। কেন, কারণ পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাচ্ছি, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাই এটা সবার আগেই থাকবে, এটাকে সবার আগেই রাখতে হবে, 1 নম্বর পজিশন, অর্থাৎ 1A পজিশনেই রাখবে, 7B-তে যাবে না। 3 নম্বর কি ছিল না, ওই যে কেন অ্যাটমিক মাসের কিছু ক্ষেত্রে মেন্ডেলিভ যেটা করেছিল যে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী না সাজিয়ে সেই নিয়মের একটু ব্যতিক্রম নিজেই করেছিল, সেগুলো সংশোধন হয়ে গেল। কারণ দেখা গেল পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 39, আর্গনের 40, ঠিক আছে, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 আর আর্গনের হচ্ছে 18, আর পটাশিয়ামের 19, এই কারণে আর্গন আগে পটাশিয়াম পরে, এটাও মিলে গেল। তো সমস্ত যত রকম সীমাবদ্ধতা ছিল মেন্ডেলিভের পর্যায় সারণীতে, এই জিনিসটা করার পর কি হলো, সকল সীমাবদ্ধতা কিন্তু ওভারকাম হয়ে গেল, আর কোনো সীমাবদ্ধতা থাকলো না, এবং আমাদের পর্যায় সারণী নিজের বেস্ট ফর্মটা পেয়ে গেল, বা একদম সংশোধিত পর্যায় সূত্র পেয়ে গেল। মেন্ডেলিভের যা যা সীমাবদ্ধতা ছিল সেগুলোই হয়ে দাঁড়ালো মোজেলিসের পর্যায় সারণীর সাফল্যের কারণ, ঠিক আছে। শুধুমাত্র ওই একটা শব্দ চেঞ্জ করে দিয়ে, গুরুত্বটাকে চেঞ্জ করে দিয়ে সংখ্যা হয়ে গেল, ব্যাস জিনিসটা পুরোপুরি একদম ঘুরে গেল। এবার কি হলো না, এই পর্যায় সারণীটাও ছিল মেন্ডেলিফের পর্যায় সারণীর ওপর ডিপেন্ড করে, এই জন্য মেন্ডেলিফকেই পর্যায় সারণীর জনক হিসেবে মেন্ডেলিফকেই ক্রেডিটটা দেওয়া হয়। যদিও মোজেলিস কারেক্ট করেছিল ঠিকই, কিন্তু এই যে পিরিয়ডিক টেবিল বানানো, এই যে সারণীটা বানানোর কনসেপ্ট, এটা তো মেন্ডেলিভেরই প্রথম ছিল, তাই না। হয়তো তার সূত্রটা ভুল ছিল টু সাম এক্সটেন্ট, কিন্তু যে পদ্ধতিটা, এই যে একটা পর্যায় বাড়ানো, এই একটা সিস্টেম তৈরি করা, এইভাবে সাজানো, এটা তো পুরোটাই মেন্ডেলিভের ছিল, তাই না। এটা তো আর মোজেলিস নতুন করে তৈরি করেনি, এই জন্য পর্যায় সারণী বানানোর ক্রেডিট কিন্তু মেন্ডেলিভেরই যায়। মোজেলিস কোনটা পায়, পর্যায় সূত্রের ক্রেডিট, পর্যায় সারণীর ক্রেডিট পায় কিন্তু মেন্ডেলিভই, এই জন্যই মেন্ডেলিভকে বলা হয় পর্যায় সারণীর জনক। এরপর কি হলো না, এরপর সময় কিছুদিন পরে এই পর্যায় সারণীটা আরো মডিফাই হলো, মোজেলিসের পর্যায় সারণী বা মেন্ডেলিভের পর্যায় সারণী যাই বলি না কেন, পর্যায় সারণীটা অ্যাকচুয়ালি মেন্ডেলিভেরই, ঠিক আছে। পর্যায় সূত্রটা মোজেলিসের, এটাকে কারেকশন করে, মানে এটাতে ব্যাপার ছিল কি, এই রোমান 1A 2A 3A এইসব ব্যাপারগুলো ছিল, ঠিক আছে, যেটা আমি সকালে আজকে করাচ্ছিলাম ক্লাসে, ঠিক আছে। তো এইগুলো একটু কনফিউজিং বা একটু জটিল হয়ে যায় ব্যাপারটাকে, তো এই জিনিসটাকে হাঁটিয়ে দেওয়া হলো। কে হাঁটালো না, নিলস বোর। নিলস বোর, বোরের নাম শুনেছো, বোর তত্ত্ব আমরা পড়েছি, পরমাণু স্ট্রাকচার পড়ার সময় বোর তত্ত্ব বলেছিলাম, সেই বোর, সেই নিলস বোর কি করলো, এই 1A 2A 3A এইসব জিনিসগুলোকে হাঁটিয়ে দিয়ে 1 2 3 4 5 6 করে আপ টু কি করলো 18 অব্দি নাম্বারিং করে দিল গ্রুপগুলোকে, কাকে না, শ্রেণী বা গ্রুপগুলোকে নাম্বারিং এরকম করলো। পর্যায়গুলো যেমন ছিল তেমনই থাকলো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম ভাবে থাকলো, ঠিক আছে। আমরা জানি প্রথম পর্যায়টাকে বলা হয় অতি হ্রস্ব পর্যায়, মানে খুব কম, ভেরি শর্ট পিরিয়ড। সেকেন্ড পর্যায়টাকে বলা হয় প্রথম হ্রস্ব পর্যায়, ফার্স্ট শর্ট পিরিয়ড। কারণ প্রথম পর্যায়টাকে অতি হ্রস্ব পর্যায় বলা হয় কেন, মানে ভেরি শর্ট পিরিয়ড কেন বলা হয়, ওখানে মাত্র দুখানা মৌল থাকে, হাইড্রোজেন আর হিলিয়াম।
তারপরেরটাকে 8খানা, তাই শর্ট। তারপরেরটা মানে তৃতীয় পর্যায়েও 8খানাই থাকে, এই জন্য এটা বলা হয় সেকেন্ড শর্ট পিরিয়ড। 4 নম্বরটা এখানে থাকে 18খানা, তাই বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়, ফার্স্ট লং পিরিয়ড। 5 নম্বরটায় হচ্ছে 18খানা, এটাকে বলা হয় সেকেন্ড লার্জ পিরিয়ড। 6 নম্বরটায় থাকে 32টা, যেটাকে বলা হয় ভেরি লং পিরিয়ড। অ্যান্ড ফাইনালি 7 নম্বর, যেটা হচ্ছে এখনো নতুন যত মৌল হচ্ছে, এটাকে বলা হয় ইনকমপ্লিট পিরিয়ড, কারণ অসম্পূর্ণ পর্যায়ে এখনো এতে মৌল অ্যাড হয়ে চলেছে। নতুন আবিষ্কৃত যা মৌল হয় ওই 7 নম্বর পর্যায়ে এখনো রাখা হয়, কারণ 7 নম্বর পর্যায়ে এখনো অনেক জায়গা ফাঁকা আছে এখনো অবধি। ঠিক আছে, তো এইভাবে জিনিসগুলো কিন্তু আমার চলতে থাকলো। এই শর্ট পিরিয়ড হর্ষ পর্যায় বা প্রথম হর্ষ পর্যায়, দ্বিতীয় হর্ষ পর্যায়, এই জিনিসগুলো তোমরা অলরেডি জানো, আমি ক্লাসে করিয়েছি, তাই এই জায়গা নিয়ে আমি আর কিছু বলবো না। এবার এই যে পিরিয়ডগুলো অনুযায়ী হলো, সাজানো টাজানো তো সবই হলো, ঠিক আছে, এই লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল পেলো, ঠিক আছে। তো প্রথম যে 1 নম্বর পিরিয়ডটাকে কি বলা হয়, এই 1 নম্বর শ্রেণীটার একটা নির্দিষ্ট নাম আছে, আমরা জানি কি শ্রেণী, এটার নাম বলা হয় তীব্র ক্ষার ধাতুর শ্রেণী বলা হয় এটাকে, এই 1 নম্বরটাকেও, ঠিক আছে। যেটা আগে মেন্ডেলিভের অনুযায়ী 1 নম্বর শ্রেণীকে বলা হয় তীব্র ক্ষার ধাতুর শ্রেণী, যেটা মেন্ডেলিভের সূত্র অনুযায়ী ছিল 1A, ঠিক আছে। তো এটাই এরকমভাবে নাম দেওয়া হলো। 17 নম্বর যে শ্রেণীটা আছে এটা হচ্ছে হ্যালোজেন মৌলের শ্রেণী, হ্যালোজেন, কারণ এখানকার মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলা হয় কেন, কারণ এরা হচ্ছে সমুদ্র থেকে উৎপন্ন হয়, ঠিক আছে। 2A, 2A, 2A মানে কোনটা, 2A মানে হচ্ছে 2 নম্বর শ্রেণী, যেটা এটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু শ্রেণী, এটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু শ্রেণী, ঠিক আছে। আরেকটা আছে মুদ্রা ধাতুর শ্রেণী, কি বলা হয়, মুদ্রা ধাতুর শ্রেণী, সেটা কোনটা না, সেটা 1B। আমি সকালবেলায় বলেছিলাম 1B কোনটাকে আমরা বলি, কোনটাকে আমরা 1B বলি, মনে পড়ছে? 1B আমরা কোনটাকে বলি না, 11 নম্বর শ্রেণীটাকে আমরা বলি 1B, অ্যাকর্ডিং টু আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। পরীক্ষার খাতায় আমি যে সকালবেলায় বইতে লিখিয়ে দিয়েছিলাম, মিলিয়ে নেবে। 11 নম্বর যে শ্রেণী অ্যাকর্ডিং টু আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণী যাই বলি না কেন, সেখানকার যে 11 নম্বর শ্রেণী সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন্ডেলিভের পর্যায় সারণী অনুযায়ী ছিল 1B, ঠিক আছে। তো সেটাকে বলা হয় মুদ্রা ধাতুর শ্রেণী, কেন, কারণ ওই সমস্ত ধাতুগুলো দেখবে কি আছে, কপার আছে, সোনা আছে, রূপো আছে, এগুলো দিয়ে মুদ্রা তৈরি হতো আগে, এই জন্য মুদ্রা ধাতুর শ্রেণী, ঠিক আছে। 2A যেটা, 2A মানে হচ্ছে আমার 2 নম্বর, আধুনিক দীর্ঘ অনুযায়ী 2 নম্বর, সেটাকে বলা হয় কি, ক্ষারীয় মৃত্তিকা ধাতু শ্রেণী। কেন বলা হয়, কারণ আমরা জানি এরা ধাতুর অক্সাইড যৌগগুলি জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, আর কি করে না, এরা খুব মানে মৃত্তিকা মানে মাটির মতন তাপ ও আলো সহ্য করতে পারে, খুব সহনশীল, ঠিক আছে। 5B, 5B মানে কোনটা, 5B মানে আমার কোনটা পড়ে বলো তো, 5B মানে আমার পড়ে যায় হচ্ছে গিয়ে সেই তোমার আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী যদি আমি বলি, তাহলে আমার পড়ে যায় 16 নম্বর শ্রেণী, ঠিক আছে। সেই 16 নম্বর শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় চ্যালকোজেন, ঠিক আছে। কারণ কেন বলা হয় চ্যালকোজেন, এগুলোকে কেন চ্যালকোজেন বলা হয়, কারণ এরা হচ্ছে কোনো না কোনো আকরিকের উপাদান হিসেবে, অন্যতম উপাদান হিসেবে থাকে, ঠিক আছে। আমরা দেখেছি আর কি আছে, হ্যালোজেন তো বলে দিলাম 17 নম্বর শ্রেণী অর্থাৎ 7B, ঠিক আছে। আর আছে গিয়ে আমার নিকটোজেন আর পিকোজেন। নিকটোজেন হচ্ছে কোনটাকে বলা হয় 3B, আর পিকোজেন বলা হয় হচ্ছে আমার 5B। 5B মানে হচ্ছে গিয়ে আমার দাঁড়াচ্ছে 17 নম্বর শ্রেণী, সরি 15 নম্বর শ্রেণী, আর 3B মানে আমার দাঁড়াচ্ছে 3B মানে আমার দাঁড়াবে হচ্ছে গিয়ে তোমার 13 নম্বর শ্রেণী। তাহলে 13 নম্বর শ্রেণীকে বলা হচ্ছে, তাহলে আমি আরেকবার বলে দিই নামগুলো সব কি কি আসছে, তাহলে একটা একটা করে আমি লিখছি। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর শ্রেণী, ঠিক আছে। তারপর আছে মুদ্রা ধাতুর শ্রেণী, তারপর আছে ক্ষারীয় তীব্র ক্ষার ধাতুর শ্রেণী, সবার আগে তীব্র ক্ষার ধাতুর শ্রেণী, সবার আগে তীব্র ক্ষার ধাতুর শ্রেণী। তারপর হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর শ্রেণী, মুদ্রা ধাতু শ্রেণী, মুদ্রা ধাতুর শ্রেণী, ঠিক আছে। আমি আর বারবার এত কথা লিখবো না। আর কি আছে আমরা জানি, আর আছে হচ্ছে আমার হ্যালোজেন, আর আছে আমার চ্যালকোজেন, আর আছে আমার নিকটোজেন, আর আছে আমার পিকোজেন, ঠিক আছে।
তো তীব্র ক্ষার ধাতু কোনটা? আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী 1 নম্বর, আর যদি মেন্ডেলিভ অনুযায়ী বলতে হয় 1A। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটা? না, ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে আমার গিয়ে তোমার আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী যদি আমরা বলি তাহলে হচ্ছে 2, আর যদি মেন্ডেলিভ অনুযায়ী বলি 2A। মুদ্রা ধাতু কোনগুলো? আমরা যদি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী তাহলে বলবো 11 নম্বর, যদি এমনি লিখতে হয় তাহলে বলবো 1B। হ্যালোজেন কোনটা? 17 নম্বর আধুনিক দীর্ঘ অনুযায়ী, আর মেন্ডেলিভ অনুযায়ী বললে 7B। চ্যালকোজেন কোনটা? চ্যালকোজেন হচ্ছে আমার গিয়ে আধুনিক দীর্ঘ অনুযায়ী বললে আমার দাঁড়াবে হচ্ছে 16, আর মেন্ডেলিভ অনুযায়ী বললে দাঁড়াবে আমার 6B। নিকটোজেন কোনগুলো? আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী যদি বলি তাহলে দাঁড়াবে 15, মেন্ডেলিভ অনুযায়ী যদি বলি তাহলে দাঁড়াবে আমার 3 আধুনিক, এটা ভুল হয়ে গেল, এটা হচ্ছে নিকটোজেন হচ্ছে 13, আর যদি আমি মেন্ডেলিভ অনুযায়ী বলি তাহলে দাঁড়াবে হচ্ছে আমার 3B, আর যদি আমার নিকটোজেনের পিকোজেনের কথা বলি তাহলে এটা হবে গিয়ে আমার 17, এটা হবে আমার মেন্ডেলিভ অনুযায়ী হবে 5B। ঠিক আছে, মোটামুটি বলে দিলাম, এগুলো সব তোমাদের লেখানো আছে, তোমরা ঠিক করে রাখবে, এগুলো একটু মনে রাখতে হবে, পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে এখান থেকে কিন্তু একটা নাম্বার ম্যাটার করে যাবে। ঠিক আছে, এগুলো ভালো করে এই জায়গাগুলো একটু মনে রাখতে হবে। এমন কিছু মানে শ্রেণীর উদাহরণ দাও, পরীক্ষায় আজকেই সকালবেলায় করাতে গিয়ে দেখছিলাম কোশ্চেনটা এসেছিল, এমন একটি শ্রেণীর উদাহরণ দাও যেখানে কঠিন, তরল এবং গ্যাসীয় সব ধরনের মৌলই উপস্থিত। এরকম একটা শ্রেণীর উদাহরণ কি হবে? আমরা দেখেছি যে 7 নম্বর শ্রেণী বা 17 নম্বর শ্রেণী, 7B বা 17, অর্থাৎ হ্যালোজেন মৌলের শ্রেণী, যেখানে আমার ফ্লুরিন হচ্ছে গ্যাস, ক্লোরিনও গ্যাস, ব্রোমিন তরল, আর আয়োডিন হচ্ছে কঠিন তরল গ্যাসীয় সব রকম মৌল আছে। এমন একটা শ্রেণীর উদাহরণ দাও যেখানে ধাতু, অধাতু এবং ধাতু কল্প 3 ধরনের মৌলই থাকে, সেটার এক্সাম্পল হবে কি 5B মানে হচ্ছে যেটা আমার 17 নম্বর শ্রেণী, 15 নম্বর শ্রেণী, যেখানে আর কি আমার নাইট্রোজেন, ঠিক আছে, তারপর ফসফরাস, এইগুলো থাকে। নাইট্রোজেন, ফসফরাস অধাতু, আর্সেনিক, অ্যান্টিমনি আছে, এগুলো হচ্ছে ধাতু কল্প। সবার লাস্টের দিকে আছে বিসমাথ, যেটা হচ্ছে একটা ধাতু। তাহলে ধাতু, ধাতু কল্প, অধাতু সবই আছে একটা শ্রেণীর মধ্যে, নট পর্যায়, শ্রেণীর মধ্যে। ঠিক আছে, এবং পর্যায় সারণী রিলেটেড ছোট ছোট কিছু শর্ট কোশ্চেনের আমি একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম, সেগুলো তোমরা আশা করি এতদিনে পড়ে নিয়েছো। লাস্ট যে জিনিসটা আমার বাকি রইল, ফাইনাল জিনিস, সেটা হচ্ছে পর্যায় সারণী অনুযায়ী পর্যায়গত ধর্ম। পর্যায়গত ধর্ম বলতে আমরা কি বুঝি? পর্যায়গত ধর্ম বলতে আমরা বুঝি, পর্যায়গত ধর্ম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সমস্ত ধর্মগুলি মৌলের পর্যায় বরাবর পরিবর্তিত হয়, পর্যায় এবং শ্রেণী বরাবর পরিবর্তিত হয়, অর্থাৎ পর্যায় সারণী বরাবর পরিবর্তিত হয়। কোন কোন ধর্ম আছে যেগুলো পর্যায় সারণী বরাবর পরিবর্তিত হয়? এরকম কিছু ধর্ম যদি আমি বলি তাহলে বলতে হয় আমাকে যোজ্যতা, তাহলে আমাকে বলতে হয় পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে, যেটা অর্থাৎ আমরা এটাকে এই হিসেবেও লিখি অনেক সময় পরমাণুর সাইজ বা আকার, ঠিক আছে, এই হিসেবেও লিখি। ঠিক আছে, ধাতু অধাতু বৈশিষ্ট্য, ধাতু অধাতু ক্যারেক্টার, বৈশিষ্ট্য না, ধাতু অধাতু ক্যারেক্টার বা নেচার, ধাতু না অধাতু হবে সেরকম নেচার। ঠিক আছে, তারপর তো আরো জিনিসপত্র আছেই আমরা জানি, কারণ তোমার কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি মানে রাসায়নিক বিক্রিয়ার প্রবণতা, ঠিক আছে, তারপর জারণ বিজারণ ক্ষমতা, ঠিক আছে, তারপর আছে গিয়ে হচ্ছে আমার অ্যাসিড বেস প্রপার্টি, এগুলো জারণ বিজারণ ধর্ম, ধাতু অধাতু ধর্ম, অক্সাইডের প্রকৃতি, এগুলো আমরা বিভিন্ন পর্যায়গত ধর্ম আছে যেগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, তো প্রথম পর্যায়গত ধর্ম নিয়ে যদি আমার কিছু আলোচনা করতে হয় সেটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ, যেটাকে আমরা বলি। ফার্স্ট যদি আমি কোনোটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ, বা যেটাকে আমরা বলে থাকি পারমাণবিক ব্যাসার্ধ। কি বলে থাকি? পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি? না, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ যে কক্ষপথের দূরত্ব, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ যে কক্ষপথ, কারণ অলরেডি আমরা পরমাণুর গঠন জানি, সর্ববহিস্থ যে কক্ষপথ আছে তার যে দূরত্ব সেটাকেই বলা হয় কি না, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের যে দূরত্ব, কক্ষপথ, তার দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে ধরে নেওয়া হয়। ঠিক আছে, এই পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়? না, আমরা যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই সেক্ষেত্রে কি হবে না, কন্টিনিউয়াসলি পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিকই, অর্থাৎ প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে নিউক্লিয়াসে,
পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কি হচ্ছে, ইলেকট্রনগুলোর ওপর, পরমাণুর যে সর্ববহিস্থ ইলেকট্রনগুলো আছে তার ওপর প্রোটনের যে আকর্ষণ বল, কারণ আমরা জানি প্রোটন পজিটিভ আর ইলেকট্রন নেগেটিভ এরা পরস্পরকে আকর্ষণ করে, সেই নিউক্লিয়াস বা প্রোটনের আকর্ষণ বলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের ওপর প্রোটনের যে অ্যাট্রাকটিভ ফোর্স প্রোটনের, সেটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, পরমাণুটা সংকুচিত হচ্ছে, ব্যাসার্ধটা সংকুচিত হচ্ছে, অর্থাৎ পরমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে, মানে কমে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি পর্যায় বরাবর যদি আমি বাম দিক থেকে ডান দিকে যাই, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, অর্থাৎ পরমাণুর আকার বা পরমাণুর সাইজ যেটাকে আমরা বলছি সেটাও হ্রাস পায়। শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে যদি নামতে থাকি তাহলে কি হবে না, শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে আমরা নামছি, দ্যাট মিনস আমরা যখন প্রথম পর্যায়ে, মানে সেখানে কটা আছে আমাদের সেই পরমাণুতে, প্রথম পর্যায়ে যত মৌল আছে, অর্থাৎ দুটো যে মৌল আছে তাদের ইলেকট্রনীয় কক্ষপথের সংখ্যা 1, দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি মানে ইলেকট্রনীয় কক্ষপথের সংখ্যা 2, তৃতীয় পর্যায়ে 3, চতুর্থ পর্যায়ে 4, 5 5, 6 6, ইলেকট্রনীয় কক্ষপথের সংখ্যা 7 7। তাহলে পর্যায় বরাবর ওপর থেকে নিচে নামছি মানে আমি কি, শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামছি মানে কি, 1 নম্বর শ্রেণী 1 নম্বর পর্যায়ে আসছি, তারপর 2 নম্বর পর্যায়ে, 3 নম্বর, ভালো করে ভেবে দেখো, ওপর থেকে নিচে নামছি মানে আমি কিন্তু প্রথম পর্যায়ে নামলাম, তারপর দ্বিতীয় পর্যায়ে নামলাম, তৃতীয় পর্যায়ে নামলাম, তাহলে পর্যায় বাড়ছে, দ্যাট ইজ একটা করে নতুন ইলেকট্রনীয় কক্ষপথ অ্যাড হচ্ছে। একটু ভাবতে হবে এগুলোকে ছবির মতন করে, পাশে পর্যায় সারণী খুলে রেখে ছবিটা দেখতে হবে, কারণ এই আছে আমার 1 2 3 4 5 6 7, এগুলো হচ্ছে পর্যায় আছে বাম দিক থেকে ডান দিকে। আমি যখন শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামছি, প্রথমে 1 থেকে গেলাম কোথায়, 2-এ, দ্যাট ইজ এখানে ইলেকট্রনীয় কক্ষপথের সংখ্যা 2, 2 থেকে 3-এ, ওপর থেকে নিচে নামছি মানে দেখ আমরা কিন্তু কি করছি, 1 নম্বর থেকে 2 নম্বর পর্যায়ে, 2 থেকে 3 নম্বর, 3 থেকে 4-এ যাচ্ছি। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, ইলেকট্রনীয় কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অটোমেটিক্যালি পরমাণুর ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে। ইলেকট্রনীয় কক্ষপথ মানে কি, ইলেকট্রনীয় কক্ষপথ বাড়ছে মানে কি, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের দূরত্ব বাড়ছে, অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে না, যে মানে ব্যাসার্ধটা, পরমাণুর যে ব্যাসার্ধ সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার পরমাণু প্রথম যে বৈশিষ্ট্য ছিল পর্যায়গত ধর্ম, তার প্রথম বৈশিষ্ট্য ছিল পারমাণবিক ব্যাসার্ধ, অর্থাৎ পরমাণুর সাইজ যেটাকে আমরা বলতে পারি, সেটা বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ পর্যায় বরাবর গেলে বৃদ্ধি পায়, হ্রাস পায় মানে কমে যায়, এবং ওপর থেকে নিচে নামলে অর্থাৎ শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে কি হয় না, বৃদ্ধি পায়। 1 নম্বর কত গেল, ধর্ম গেল। তাহলে কি হচ্ছে না, আমার পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, মানে বাম টু লেফট টু রাইট, লেফট টু রাইট, এটা হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। আর শ্রেণী বরাবর মানে আপ টু ডাউন, আপ টু ডাউন, ইউ টু ডি, মানে আপ টু ডাউন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, ওভারঅল মোরাল অফ দ্য স্টোরি এটা। সেকেন্ড যদি প্রপার্টি আমার কাউকে ধরতে হয়, আমি কাকে ধরবো, সেকেন্ড যদি আমাকে প্রপার্টি ধরতে হয় তাহলে আমি ধরবো হচ্ছে গিয়ে জারণ বিজারণ ধর্ম। তো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যত পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পাবে, ইলেকট্রনের ওপর আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে নিউক্লিয়াসে, এখান থেকেই আমি এক্সপ্লেন করে দিতে পারবো জারণ বিজারণ ধর্মকে। ইলেকট্রনের আকর্ষণ বলে, ইলেকট্রনের ওপর পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, ফলে ইলেকট্রন বর্জন করার প্রবণতা করছে এবং কমে যাচ্ছে, এবং ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ছে। ইলেকট্রন বর্জনের প্রবণতা কমছে এবং ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ছে। ঠিক আছে, আমরা জানি কি ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে কি হয়, ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে জারণ, আর ইলেকট্রন বর্জন মানে হচ্ছে কি, বিজারণ, তাই তো, সরি উল্টো বলে ফেললাম, ইলেকট্রন বর্জন মানে হচ্ছে জারণ, ঠিক আছে, এবং ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে কি, বিজারণ, তাই তো নাকি? ইলেকট্রন বর্জন মানে জারণ, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। তাহলে বিজারণ হচ্ছে বাম দিক থেকে ডান দিকে গেলে যেহেতু গ্রহণের প্রবণতা বাড়ছে, দ্যাট ইজ বিজারণ হওয়ার, বিজারিত হওয়ার প্রবণতা বাড়ছে। উপর থেকে নিচে গেলে কি হচ্ছে, যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাই সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটার পরিমাণ কমছে, ফলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ার বদলে ইলেকট্রন বর্জনের প্রবণতা বাড়ছে এবং ইলেকট্রন গ্রহণের প্রবণতা কমছে। তার ফলে কি হচ্ছে, জারণ ধর্ম বৃদ্ধি পাচ্ছে, কারণ ইলেকট্রন বর্জন হওয়া মানে জারণ হওয়া, জারিত হওয়া। ঠিক আছে, ভালো করে জেনে রাখো, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, ইলেকট্রন বর্জন মানে জারণ, ইলেকট্রন বর্জন মানে জারণ। ঠিক আছে, আমরা জারণ বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব অলরেডি পড়ে এসেছি ক্লাস 9-এ।
সেখান থেকে আমরা জানি ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ, ইলেকট্রন বর্জন মানে জারণ। যত সাইজ ছোট হয়ে যাবে তত কি হবে, বাম দিক থেকে ডান দিকে যত সাইজ ছোট হবে পর্যায় বরাবর, তত কি হবে, সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যাবে। তার ফলে কি হবে, ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়বে, বর্জনের প্রবণতা কমবে, অর্থাৎ বিজারিত হওয়ার প্রবণতা বাম দিক থেকে ডান দিকে বাড়ে। আর ওপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পাচ্ছে, সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের ওপর পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ বল হ্রাস পাচ্ছে। তার ফলে কি হচ্ছে, ইলেকট্রন বর্জনের প্রবণতা বাড়ছে, অর্থাৎ জারণের প্রবণতা বাড়ছে। গেল। তাহলে আমি যদি এইভাবে একটা গ্রাফ আঁকি, বাম দিক থেকে ডান দিকে, বা এইভাবে যদি আমি আঁকি, একটু যদি আমি এটাকে চেঞ্জ করে একটু অন্যরকমভাবে আঁকি, নাহলে তোমাদের কাছে গ্রাফের মতন মনে হবে, এই জিনিসটাকে যদি আমি একটু অন্যভাবে আঁকি, ঠিক আছে, এই বাম দিক থেকে ডান দিক, ওপর থেকে নিচে, লেফট টু রাইট গেলে কি হচ্ছে, বিজারিত হওয়ার প্রবণতা বাড়ছে, লেফট টু রাইটে গেলে বিজারণ হওয়ার প্রবণতা বাড়ছে, ওপর থেকে নিচে গেলে জারণের প্রবণতা বাড়ছে। কেন? কারণ ইলেকট্রন বর্জনের প্রবণতা বাড়ছে, এটা ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ছে। ঠিক আছে, এই গেল আমার ধাতব অধাতব ধর্মের ক্ষেত্রে। যদি আমরা দেখি মেটালিক নন মেটালিক ক্যারেক্টার, যদি বাম দিক থেকে ডান দিকে যাই, বাম দিক থেকে যদি ডান দিকে যাই, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, মেটালিক ক্যারেক্টার মানে ধাতব ধর্ম হ্রাস পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়, অধাতব ধর্ম বৃদ্ধি বাম দিক থেকে ডান দিকে। আর ওপর থেকে নিচে এলে কি হয় না, অধাতব ধর্ম যেমন হ্রাস পায় তেমন ধাতব ধর্ম বৃদ্ধি পায়। ঠিক আছে, এগুলো লেখা আছে, কিন্তু সব লেখানো আছে, জিনিসগুলো পড়ে নেবে, আমি জাস্ট অল্প অল্প করে আলোচনা করে যাচ্ছি, এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই গেল। আর লাস্ট যেটা পড়ে রইল হচ্ছে অক্সাইডের প্রকৃতি। অক্সাইডের প্রকৃতি বলতে আমরা কি বুঝি না, 3 ধরনের অক্সাইড হয়, বেসিক, ক্ষারীয়, বেসিক মানে হচ্ছে ক্ষারীয়, অ্যাম্ফোটেরিক মানে উভধর্মী, আর হচ্ছে অ্যাসিডিক মানে আম্লিক অক্সাইড। অক্সাইড মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে যৌগ গঠন করে কোনো মৌল, তাকে বলা হয় অক্সাইড। তো আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই কোনো পর্যায় বরাবর, ঠিক আছে, তাহলে কি হয় না, বাম দিকে থাকে, সবার বাম দিকে থাকে ক্ষারধর্মী অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, ঠিক আছে, ক্ষারীয় অক্সাইড থাকে। তারপর মাঝখানে থাকে উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড। আর সবার ডান দিকে থাকে কি না, আম্লিক অক্সাইড। যেমন আমরা যদি একটা এক্সাম্পল নিই, জাস্ট ফর একটা এক্সাম্পল, আমি ধরো 3 নম্বর পর্যায়ের মৌলগুলোকে লিখছি। 3 নম্বর পর্যায় মানে যেখানে সোডিয়াম আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে গিয়ে তোমার অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ঠিক আছে, সালফার, তারপর হচ্ছে গিয়ে ক্লোরিন, এই অবধি আমরা লিখলাম। ঠিক আছে, সোডিয়ামের অক্সাইড কি, সোডিয়ামের অক্সাইড হচ্ছে সোডিয়াম অক্সাইড Na2O, ম্যাগনেসিয়ামের অক্সাইড MgO, অ্যালুমিনিয়ামের Al2O3, সিলিকনের SiO2, ঠিক আছে, ফসফরাসের P2O5 ধরে নিলাম, ফসফরাস পেন্টঅক্সাইড, সালফারের কি ধরবো SO2, ক্লোরিনের কি ধরবো না, আমরা ধরে নিই ক্লোরিনের ক্ষেত্রে ধরো Cl2O7, এটা ধরে নিলাম। ঠিক আছে, সালফারের অক্সাইড SO2 না ধরে SO3 ধরি আমরা। ঠিক আছে, তো এই কটা যদি ধরি তাহলে আমরা দেখবো Na2O আর MgO এরা হচ্ছে ক্ষারীয় অক্সাইড, এরা হচ্ছে ক্ষারীয়। Al2 আর SiO2 এরা হচ্ছে উভধর্মী। ঠিক আছে, এরা হচ্ছে উভধর্মী আমরা বলতে পারি। ক্লিয়ার? আর P2O5 SO3 Cl2 এরা হচ্ছে আম্লিক প্রকৃতি। তাহলে দেখো বাম দিক থেকে ডান দিকে কি হচ্ছে, লেফট টু রাইটের দিকে কি হচ্ছে, ডিরেকশনটা লেফট টু রাইটে, ক্ষারীয়, উভধর্মী, আম্লিক। এইভাবে কিন্তু আমার অক্সাইডের প্রকৃতি পরিবর্তিত হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো ওপর থেকে নিচের দিকে এরকম কোনো পার্টিকুলার প্যাটার্ন কিন্তু নেই। ওপর থেকে নিচের দিকে আমি যদি যাই এরকম কোনো পার্টিকুলার ব্যাপার নেই, মানে শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে এরকম কোনো মানে নিয়ম নেই যে এইভাবে পরিবর্তিত হবে। তাহলে এটা শুধুমাত্র বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলেই এই নিয়মটা প্রযোজ্য হবে যে বাম দিকে ক্ষারীয় থাকবে এবং ডান দিকে আম্লিক থাকবে। এরকমই একটা এক্সাম্পল দেওয়া হতে পারে। এটা যেমন দ্বিতীয় পর্যায় দিয়ে গেলাম, আমি বললাম বেরিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপর ক্যালসিয়াম অক্সাইড, স্ট্রনশিয়াম অক্সাইড আর বেরিয়াম অক্সাইড। এদেরকে কি অনুযায়ী সাজাতে হবে, ক্রমবর্ধমান ক্ষারকীয়তা অনুযায়ী সাজাতে হবে। ঠিক আছে, ক্রমবর্ধমান ক্ষারকীয়তা অনুযায়ী যদি আমাকে সাজাতে হয়, আমি সাজালে কি দাঁড়াবে, BeO লেস দেন MgO লেস দেন ক্যালসিয়াম অক্সাইড লেস দেন SRO লেস দেন BaO। ঠিক আছে, তো
তো এই বাম দিক থেকে ডান দিকে গেলে আম্লিক ধর্ম বৃদ্ধি পাচ্ছে, ক্ষারীয় ধর্ম হ্রাস পাচ্ছে। আর ওপর থেকে নিচের দিকে আমরা যদি নামি তাহলে সেই হিসেবে যদি সাজাতেই হয় তাহলে বলতে পারি যে আম্লিক ধর্ম হ্রাস পাবে, ঠিক উল্টো হবে, আম্লিক ধর্ম হ্রাস পাবে, ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পাবে। তো কখনো আমাকে শ্রেণী বরাবরও দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। সেক্ষেত্রে সব ক্ষেত্রে প্রযোজ্য না হলেও কিছু কিছু ক্ষেত্রে, যেমন এই এক্সাম্পলটা ছিল আমার শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে, এক্ষেত্রে কি হচ্ছে, ওপর থেকে নিচের দিকে ক্ষারীয় ধর্ম, ওপর থেকে যত নিচের দিকে নামবো ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পাবে, আম্লিক ধর্ম হ্রাস পাবে। এবার তোমাকে বলবে কিছু অক্সাইড দিয়ে দিল পরীক্ষায়, বললো আম্লিকতার ঊর্ধ্বানুক্রমে সাজাও বা নিম্নানুক্রমে সাজাও, বা ক্ষারীয়কতার বা ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজাও। তো তোমাকে সেই কোশ্চেনগুলো কিন্তু ফেস করতে হবে। যোজ্যতা দিয়ে এক ধরনের অঙ্ক হয়, আমরা দেখেছি, সকালেই আজকে করেছি, যে তোমাকে একটা কোনো z+2 z+3 বলে দেবে, পার্টিকুলার একটাকে বলে দেবে, এবার তোমাকে সেখান থেকে কিন্তু তার যোজ্যতা নির্ণয় করতে হবে, বা কোন মৌলের কথা বলা হচ্ছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, এই গেল আমার মোটামুটি আলোচনাগুলো, রিভিশনগুলো হয়ে গেল পর্যায় সারণী এবং পর্যায়গত ধর্ম সংক্রান্ত। এইখানে আমি শেষ করছি। তো এবার যদি কারোর কোনো ডাউট থাকে তো বলো, সেগুলো আমি এবার ক্লিয়ার করব, একজন একজন করে। কার কি ডাউট আছে বলো। একটা বিষয় আগে বলবে? নিশ্চয়ই বলো। ওই পর্যায়গত ডান দিকে যে হ্রাস পাচ্ছে, কিসের ক্ষেত্রে বলছিস, কিসের ক্ষেত্রে? প্রথমটা যেটা বলেছিলে, পারমাণবিক ব্যাসার্ধ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা দেখছি কি পারমাণবিক ব্যাসার্ধটা কি। বেসিক্যালি পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ যে কক্ষপথ তার যে দূরত্ব, নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট সবচেয়ে যে সেল, আউটার মোস্ট যে সেল আছে, ঠিক আছে, আউটার মোস্ট সেল, সেই আউটার মোস্ট সেল মানে ইলেকট্রনীয় কক্ষপথ, তার দূরত্বটাকেই বলা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস মানে পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে কি হচ্ছে, একটা করে নতুন প্রোটন অ্যাড আসছে, প্রোটন বাড়ছে মানে ইলেকট্রনও বাড়ছে, যাই হোক। তো প্রোটন বাড়ছে মানে কি, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে মানে কি, সাপোজ 11, তারপর কি হলো 12, 13, 14, কি হচ্ছে, এটা অ্যাটমিক নাম্বার মানে প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা 11, 12, 13, 14 এইভাবে বাম দিক থেকে ডান দিকে বাড়ছে। ঠিক আছে, তাহলে প্রোটন সংখ্যা বাড়লে কি হবে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের যে আকর্ষণ করার ক্ষমতা ইলেকট্রনকে সেটা বৃদ্ধি পাবে। তাহলে সর্ববহিস্থ যে কক্ষপথে সেখানে ইলেকট্রনের ওপর যে নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স সেটা বেড়ে যাবে, নিউক্লিয়াস বেশি করে টানবে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলোকে নিজের দিকে। ঠিক আছে, তার ফলে কি হবে, সর্ববহিস্থ কক্ষপথটা কিছুটা শ্রিঙ্ক করবে, সংকুচিত হবে এবং পরমাণুর ব্যাসার্ধ কমে যাবে বাম দিক থেকে ডান দিকে। আর শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে কি হয়ে যাচ্ছে, নতুন নতুন কক্ষপথ আসছে। আমি 1 নম্বর যেই ওপর থেকে নিচে প্রথমে নামলাম, একটা কক্ষপথ বৃদ্ধি পেলো, আবার একটা নামলাম, আবার একটা কক্ষপথ বৃদ্ধি পেলো। তো আমার এটা ছিল সাপোজ পরমাণু স্ট্রাকচার, এটা ছিল পরমাণুর নিউক্লিয়াস, একটা ছিল প্রথম শ্রেণী থেকে যখন দ্বিতীয় শ্রেণীতে যাবো, যেই আমি নিচের থেকে নামবো 1 নম্বর, এই ছিল 1 নম্বর পর্যায়, প্রথম নামলাম, এখানে একটাই আছে। 2 যেই ওপর থেকে নিচে নামলাম, 2-এ চলে এলাম, এখন আমি আরেকটা তৈরি হয়ে গেল। তাহলে পরমাণু ব্যাসার্ধ আগে ছিল এতটা, এখন হয়ে গেল কতটা, এতটা। এবার আবার নেমে এলাম 3-এ, আরেকটা অ্যাড হয়ে গেল, তাহলে এখন পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে গেল, এতটা। তাহলে দেখ আস্তে আস্তে পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এরকমভাবে যদি আমরা গ্রাফের ফর্মে লিখি এরকমভাবে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধর ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ এটা হচ্ছে হ্রাস মানে কমে যাচ্ছে, আর এদিকে নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? এইভাবে মনে রাখবি ডায়াগ্রাম দিয়ে, তাহলে ভালো মনে থাকবে। নেক্সট, দাদা আয়োনাইজেশন শক্তি, হ্যাঁ আয়োনাইজেশন শক্তি, হ্যাঁ আয়নাইজেশন শক্তি কি, এইটা বুঝতে পারছি না। আয়নাইজেশন শক্তি আছে নাকি সিলেবাসে? হ্যাঁ আছে তো। সিলেবাসে আয়নাইজেশন শক্তি দেয়া আছে? ওই আয়নাইজেশন শক্তির সংখ্যাটাই পড়ে রাখতে হবে, এর বেশি আর কিছু লাগবে না। আমি মোস্ট প্রবাবলি বলে দিয়েছিলাম আয়নাইজেশন শক্তি কিন্তু লাগবে না। ঠিক আছে, আয়নাইজেশন শক্তি আমাদের কিন্তু লাগবে না, যদি সংজ্ঞা দেয়া থাকে ওই সংজ্ঞাটুকুই পড়ে রাখলে হয়ে যাবে।
আমাদের আয়নাইজেশন শক্তি থেকে পরীক্ষায় কোশ্চেন আসে না আয়নন শক্তি বা আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব যাই বলি না কেন, ঠিক আছে? কারণ দাদা হ্যাঁ বল। তারপর আবার ওই আয়নাইজেশন শক্তিতে আবার ওই পর্যায় বরাবর পরিবর্তন, শ্রেণী বরাবর পরিবর্তন, ওটাও আছে বইতে। হ্যাঁ, ওইটুকু মনে রাখতে হবে যে আয়নাইজেশন শক্তির ক্ষেত্রে কি হয়, আমরা যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই, ঠিক আছে, সেক্ষেত্রে আয়নন শক্তির মান কি হবে, ক্রমশ বৃদ্ধি পাবে, ঠিক আছে? তবে কিছু ব্যতিক্রমও আছে, অবভিয়াসলি আছে। আর যদি ওপর থেকে নিচের দিকে নামি শ্রেণী বরাবর, সেক্ষেত্রে আয়নাইজেশন শক্তির মান হ্রাস পাবে, ঠিক আছে? আয়নাইজেশন শক্তি বললে পুরোটা কি বোঝায় এখন তোদের এই বয়সে একটু বোঝা মুশকিল, ঠিক আছে? তো বেসিক্যালি যেটা বোঝায় আমি তাও একবার বলছি, আমার সর্ববহিস্থ যে কক্ষপথ আছে পরমাণুর, সেই সর্ববহিস্থ কক্ষপথ থেকে, ঠিক আছে, ভূমি স্তরে বা সর্বনিম্ন স্তরে স্থিত কোনো একটা মানে এমন একটা পরমাণু নিতে হবে যেটা হচ্ছে আমার কোনো, যার মধ্যে উত্তেজিত অবস্থা নেই, একদম নর্মাল স্টেবল কন্ডিশনে আছে, এরকম একটা পরমাণু নিলে, কারণ আনস্টেবল পরমাণু থেকে খুব সহজে ইলেকট্রন বেরিয়ে যায়, ঠিক আছে? তো আনস্টেবল পরমাণু নিলে হবে না, স্টেবল মানে ভূমি স্তরে থাকা বা সর্বনিম্ন শক্তি স্তর, মানে স্থিতাবস্থায় থাকতে হবে মোদ্দা কথা। এমন একটা পরমাণু নিতে হবে। কেমন ধরনের পরমাণু না, গ্যাসীয় পরমাণু নিতে হবে এবং তার নেচার হতে হবে প্রসম। অবভিয়াসলি পরমাণু মাত্রই যেন প্রসম হয়। তো তার যে সর্ববহিস্থ কক্ষপথ, সেই সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে অপসারিত করতে, ঠিক আছে, একটা ইলেকট্রনকে অপসারিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে অপসারিত করতে যে পরিমাণ ইলেকট্রনের প্রয়োজন, এই শক্তির প্রয়োজন, তাকেই বলা হয় আয়নাইজেশন শক্তি। তাহলে ভূমি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে কোনো প্রসম গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের কোনো ইলেকট্রনকে অপসারিত করতে, ঠিক আছে, যে পরিমাণ শক্তির প্রয়োজন, আর একটা ইলেকট্রন অপসারিত হলে অবভিয়াসলি পরমাণুটা কিসে পরিণত হবে, একটা ক্যাটায়নে পরিণত হবে। কেমন ক্যাটায়ন না, +1 ক্যাটায়ন, মানে এক একক চার্জযুক্ত, 1+ মানে এক একক চার্জযুক্ত ক্যাটায়ন, ঠিক আছে? তো অপসারিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকেই বলা হয় আয়নাইজেশন শক্তি। যেহেতু পর্যায় বরাবর এই যে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, তত আমরা কি হচ্ছে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে, এই যে দেখ, বাম দিক থেকে ডান দিকে গেলে কি হচ্ছে না, প্রোটন সংখ্যা বাড়ছে। প্রোটন সংখ্যা বাড়লে কি হচ্ছে, নিউক্লিয়াসের যে আকর্ষণ বল ইলেকট্রনের ওপর, সেটা বেড়ে যাচ্ছে। তার ফলে আমি যদি ইলেকট্রনকে সর্ববহিস্থ কক্ষপথ থেকে বার করতে চাই, তাহলে আমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। কেন? কারণ নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পেয়েছে ইলেকট্রনের প্রতি, আমাকে বেশি পরিমাণে শক্তি প্রয়োজন করতে হবে। তার ফলে আয়নাইজেশন শক্তির মান কি হবে, বৃদ্ধি পাবে। কোন দিকে না, বাম দিক থেকে ডান দিকে। আয়নাইজেশন শক্তির মান কি হবে, বৃদ্ধি পাবে বাম দিক থেকে ডান দিকে। কিন্তু নিচের দিকে গেলে কি হবে, সর্ববহিস্থ কক্ষপথের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যাচ্ছে। তার ফলে আমি কিন্তু অল্প শক্তি প্রয়োগ করেই সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে বার করে নিতে পারবো। তার ফলে আয়নাইজেশন শক্তির মান হ্রাস পাবে। এটাই মনে রাখ যে পরমাণু থেকে একটা ইলেকট্রনকে বার করার জন্য, পরমাণুর কোথা থেকে না, সর্ববহিস্থ কক্ষপথ থেকে যে একটা ইলেকট্রন আছে তাকে বার করার জন্য আমার যে শক্তি দরকার তাকেই বলা হয় আয়নাইজেশন শক্তি। তাহলে যত নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হবে, তত কিন্তু আমার সেই একটা ইলেকট্রনকে বার করতে বেশি শক্তি লাগবে। তাই আমরা যেহেতু জানি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পায়, তাই বাম দিক থেকে ডান দিকে কি হচ্ছে, আয়নাইজেশন শক্তির মানও বৃদ্ধি পাচ্ছে। কারণ আমাকে একটা ইলেকট্রনকে বার করতে হলে বেশি পরিমাণে শক্তি প্রয়োগ করতে হবে। কিন্তু উপর থেকে নিচে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে কি হচ্ছে, ইলেকট্রনের আকর্ষণ বল হ্রাস পাচ্ছে, এই নিউক্লিয়াসের আকর্ষণ বল হ্রাস পাচ্ছে। তাই আমাকে একটা ইলেকট্রনকে পরমাণু থেকে বার করতে হলে কি করতে হবে না, অধিক মানে খুব বেশি শক্তি প্রয়োগ করতে হবে না, কন্টিনিউয়াসলি কম শক্তি প্রয়োগ করলেই হবে। কারণ যত উপর থেকে নিচে নামি, নিউক্লিয়াসের আকর্ষণ বল হ্রাস পায়, অর্থাৎ আয়নাইজেশন শক্তির মানও কমে যাবে। একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, একটু বলে দিই, সেটা হচ্ছে সন্ধিগত মৌল। 3 থেকে 12 নম্বর শ্রেণীর যে মৌল, 3 থেকে 12 নম্বর শ্রেণীর যে মৌলগুলো, ঠিক আছে, যেটা আমরা যদি মেন্ডেলিভ অনুযায়ী বলি তাহলে দাঁড়াবে হচ্ছে 3A থেকে শুরু করে আমার দাঁড়াবে হচ্ছে 3A থেকে শুরু করে 7A, ঠিক আছে, 3A থেকে শুরু করে 7A এই অবধি যে মৌলগুলো আছে, ঠিক আছে, 7 অ্যাকচুয়ালি এ না, 7-এর 3টে হয় আমরা বলেছিলাম, 7ABC, ঠিক আছে, 7-এর ABC হয়, যাই হোক 7A অবধি, হ্যাঁ 7A অবধি, অর্থাৎ আমরা যদি বলি 3 থেকে 12, সরি একটা ভুল হয়ে গেল, 7A না, সরি ভুল হয়ে গেল, 7A না, 2B অবধি,
2B অবধি, সরি 3A থেকে 2B সবচেয়ে ভালো বলা 3 নম্বর থেকে 12 নম্বর শ্রেণী অবধি মৌলগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। কেন? কারণ এদের সর্ববহিস্থ কক্ষপথ অ্যাজ ওয়েল অ্যাজ সর্ববহিস্থ কক্ষপথের ঠিক আগের যে কক্ষপথ সেখানে ইলেকট্রনের অসম্পূর্ণতা থাকে। এই সর্ববহিস্থ কক্ষপথের যে আগের কক্ষপথ এটার একটা নাম আছে, এটার নামটা ইংলিশে আছে, বাংলা নাম আমার জানা নেই। এটাকে বলা হয় পেনাল্টিমেট সেল, এটাকে বলা হয় পেন আল্টিমেট শেল। সর্ববহিস্থ কক্ষপথ মানে আউটার মোস্ট সেল, তার ঠিক আগের কক্ষপথ। ঠিক আছে, এই ধরনের মৌলগুলো অর্থাৎ সন্ধিগত মৌলের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? সন্ধিগত মৌলের ক্ষেত্রে, সন্ধিগত মৌলের ক্ষেত্রে যেগুলো কিনা আর কি 3 থেকে 12 নম্বর শ্রেণী অবধি থাকে। ঠিক আছে, 3 থেকে 12 নম্বর শ্রেণী, এদের সর্ববহিস্থ প্লাস সর্ববহিস্থের আগের, সর্ববহিস্থ প্লাস সর্ববহিস্থের ঠিক আগেরটা যেটাকে আমরা বলছি পেনাল্টিমেট শেল, সর্ববহিস্থের ঠিক আগের যে কক্ষপথ, ইলেকট্রনীয় কক্ষপথ, সেখানে ইলেকট্রনের অসম্পূর্ণতা বা ঘাটতি থাকে, অসম্পূর্ণতা বা ঘাটতি থাকে। ঠিক আছে, তাই জন্য এই মৌলগুলোকে সন্ধিগত মৌল বলে। এদের মধ্যে এক ধরনের, কেন আরেকটা সন্ধিগত মৌল বলার কারণ এরা হচ্ছে কি হচ্ছে আমার পর্যায় সারণী এমন জায়গায় রয়েছে যেখানে কিনা আমার একদিকে রয়েছে ধাতু আর একদিকে রয়েছে অধাতু। ঠিক আছে, তো যাই হোক এই জায়গার ধাতু অধাতু ঠিক না, মানে দুটো পর্যায় সারণীর যে দুটো ডিভিশন রয়েছে দু সাইডে তার ঠিক মাঝামাঝি কন্ডিশনে রয়েছে। হ্যাঁ, ধাতু অধাতুর ঠিক মাঝখানেই রয়েছে বলা যায়, সেই কারণেই এদেরকে সন্ধিগত বলা হয়। তবে মেন কারণ হচ্ছে এইটা, এদের সর্ববহিস্থ এবং সর্ববহিস্থের ঠিক আগের যেটাকে আমরা বললাম পেন আল্টিমেট শেল, সেই শেলে ইলেকট্রনের ঘাটতি থাকে, তার ফলে কি হয় বা ইলেকট্রনের অসম্পূর্ণতা থাকে, এই জন্য এদেরকে সন্ধিগত মৌল বলে। এদের ক্যারেক্টারিস্টিক্স কি বা জেনারেল প্রপার্টিস, সাধারণ বৈশিষ্ট্য কি না, এদের বয়েলিং অ্যান্ড মেল্টিং টেম্পারেচার খুব বেশি হয়, উচ্চ এবং উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক থাকে। ঠিক আছে, এরা তাপতড়িতে সুপরিবাহী হয়, এরা সাধারণত ধাতু, এদের ক্ষেত্রে কমপ্লেক্স মানে জটিল যৌগ গঠনের প্রবণতা খুব বেশি, এবং এরা যে সমস্ত যৌগ গঠন করে তাদের ম্যাক্সিমাম যৌগগুলোই কেমন হয়, তার ম্যাক্সিমাম যৌগগুলোই কালারফুল হয়, মানে রঙিন যৌগ গঠনের প্রবণতা এদের মধ্যে দেখা যায়। ঠিক আছে, তাহলে এদের এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, কি না সন্ধিগত মৌল কাদের বলা হয়, অবস্থান লেখো, বৈশিষ্ট্য লেখো। কাদের বলা হয়? 3 থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত যে সমস্ত মৌলগুলো আছে তাদেরকে বলা হয় সন্ধিগত মৌল। অবস্থান তো এখানেই হয়ে গেল। ঠিক আছে, বৈশিষ্ট্য সর্ববহিস্থ এবং সর্ববহিস্থের ঠিক আগের কক্ষপথে ইলেকট্রন ঘাটতি থাকে। নাম্বার 2 কি না উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। নাম্বার 3 কি এরা তাপ এবং তড়িতের সুপরিবাহী, মোস্ট অফ অল এদের। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি এরা মেনলি অনুঘটক হিসেবে ব্যবহৃত হয় যে কোনো রাসায়নিক বিক্রিয়ায়। নেক্সট কি না এরা জটিল যৌগ, জটিল এবং রঙিন যৌগ গঠনের প্রবণতা দেখায়। ব্যাস, এগুলো ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমি অলরেডি তোমাদের লিখিয়ে দিয়েছি ক্লাসে, এগুলো পড়লেই মোটামুটি আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পর্যায় সারণী থেকে এর বেশি আর কিছু লিখতে হবে না। আশা করছি এর মধ্যে থেকেই কমন আসবে, মানে আশা করছি কি এর মধ্যে থেকেই আসবে তোমাদের কনফার্ম। তোমরা ভালো করে এগুলো পড়বে, যা যা পড়িয়েছি ব্যাস তাহলেই হবে। এবার আর কি প্রবলেম কার বল? সন্ধিগত মৌল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। আর কারোর কিছু বলার আছে? কোনো প্রবলেম? হ্যালো সুচিস্মিতা, নেই। স্নেহা, নেই। আয়োনাইজেশন শক্তি বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভালো করে পড়ো। এরপর যদি আর কিছু প্রবলেম থাকে, কারণ নেক্সট দিন এক্সাম আছে, এই চ্যাপ্টারটা ভালো করে এক্সাম দিতে হবে, ভালো করে পড়তে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। ভিডিওটাও আপলোড করে দেবো ইউটিউবে খুব শিগগিরই, মানে আজকে রাতের মধ্যেই। তো তোমরা দেখে নিতে পারবে যখন খুশি, যতবার খুশি। পরীক্ষা যেন ভালো হয় আর সমস্ত কিছু বলে দিয়েছি। আমাদের নেক্সট এক্সট্রা ক্লাস হচ্ছে মানডে আছে, ওকে।